তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আজকে হচ্ছে 27শে মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর লিখিত ব্যাচ 2025-এর 18তম ক্লাস এবং 19তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 5ম ক্লাস। দেখেন, তো আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে, দেখেন, নারাজি আবেদন কি। আর 9-এর ক, স্ক্রিনে দেখা যাচ্ছে 9-এর ক, নারাজি আবেদন বা প্রোটেস্ট পিটিশন কি। পুলিশ কর্তৃক অথবা এটার অবলিক দিয়ে লেখা, পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারী কি কোনো প্রতিকার আছে, সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উত্তর দাও। তো উত্তরে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করব যে আসলে নারাজি প্রতিবেদন কি আর কি। তো গতদিন আমরা মোটামুটি আলোচনা করছি যে পুলিশ একটা মামলার তদন্ত কিভাবে করে এবং তদন্তের ক্ষেত্রে পুলিশের কি কি ক্ষমতা আছে, এই সম্পর্কে বিস্তারিত আমরা গতদিন আলোচনা করেছি আর কি। তো একটা মামলা তদন্ত করে পুলিশ যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে যিনি মামলাটা দায়ের করেছে, ইনফরমেন্ট, সংবাদদাতা, সিআর মামলার ক্ষেত্রে হইলে নালিশকারী, এনারা যখন ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, অর্থাৎ ওনারা যে সকল আসামির বিরুদ্ধে মামলা করছে তদন্ত প্রতিবেদনে সে সকল আসামিদের অভিযুক্ত করা হয় নাই, যদি সংক্ষুব্ধ হয়, তাহলে ওনারা অধিকতর তদন্তের বা ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে আপত্তি জানায় তাকেই বলা হয় নারাজি আবেদন বা নারাজি পিটিশন বা প্রোটেস্ট পিটিশন। নারাজি একটা আরবি শব্দ, এটার অর্থ হলো আমি মানি না। তো এখানে বলে রাখা ভালো যে নারাজি পিটিশনের বিরুদ্ধে আপত্তিটা দেয় কিন্তু আপনার ইনফরমেন্ট, রাষ্ট্রপক্ষ বা নালিশকারী। নারাজি প্রতিবেদনের বিরুদ্ধে আসামি কিন্তু কখনো নারাজি প্রতিবেদন দিতে পারে না, মানে আসামির বলার হক নাই যে আমি এই তদন্ত প্রতিবেদন মানি না। যদিও কোর্ট কাছারিতে মাঝে মাঝে দুই একজন উকিল সাহেব দিতে পারে আর কি, আসামি পক্ষেও নারাজি দেয়, এই নজির আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া যাবে না। জি, তো আমরা পড়া শুরু করি। প্রশ্নে আছে যে নারাজি আবেদন বা প্রোটেস্ট পিটিশন কি, পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর কোনো প্রতিকার আছে কিনা, সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উত্তর দাও। এটা উত্তরও যা। আবার খতে আসে যে একটি ফৌজদারি মামলার তদন্তে নারাজি দরখাস্তের ধারণা ব্যাখ্যা করুন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে দাখিলে নারাজি দরখাস্তের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের করণীয় কি বর্ণনা করুন। বলে রাখা ভালো যে নারাজি প্রতিবেদন জিয়ার মামলায়ও দেওয়া যায়, জিয়ার মামলায়ও দেওয়া যায়, তবে দিবে সবসময় রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ, আসামি কিন্তু কখনো নারাজি দিতে পারে না। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আসামির তাহলে কি প্রতিকার আছে? আসামির প্রতিকার আছে, সে ডিসচার্জের আবেদন করবে। চার্জ গঠনের সময় যে ডিসচার্জের শুনানি হয়, চার্জ শুনানি হয়, সে সময় সে ডিসচার্জের আবেদন করবে। সেই আবেদনও যদি না মঞ্জুর হয় তার প্রতিকার আছে রিভিশন। এই হলো আসামির প্রতিকার। আচ্ছা, তো আমরা চলে আসি, দেখেন, নারাজি দরখাস্ত বা প্রোটেস্ট পিটিশন। আর একটা কথা বলে রাখি যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে ভাই নারাজি শব্দটা কিন্তু আপনি তল্লাশি করে খুঁজলেও পাবেন না, নারাজি শব্দ জায়গা নাই। তাহলে নারাজির আর এক নাম হলো অধিকতর তদন্তের আবেদন, অধিকতর তদন্তের আবেদন। তো নারাজি, এই যে দেখেন আমরা পড়া শুরু করি, নারাজি অর্থ হলো আমি মানি না। দাখিলকৃত তদন্ত বা আন্ডারলাইন করবেন অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকেই নারাজি দরখাস্ত বলে। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের শেষে ফৌজদারি কার্যবিধি 1898-এর আন্ডারলাইন করবেন 173 ধারা মতে পুলিশ রিপোর্ট প্রদান করেন। গতকাল আমরা পুলিশ রিপোর্ট পড়ছি না, কত ধারায়? 173 ধারায়। তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে যদি দেখেন যে সাক্ষ্য দ্বারা আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাহলে তিনি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। অন্যদিকে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হলে সেই ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এটা আমরা আগেই জানি, যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত যদি করে যদি প্রাথমিক সত্যতা পাই তাহলে ওটাকে পুলিশ রিপোর্ট বা ওটার বলে চার্জশিট, আর প্রাথমিক সত্যতা না পারলে পুলিশ রিপোর্ট বা ওটাকে বলে কি, ফাইনাল রিপোর্ট।
উভয় প্রতিবেদনকে এই ফৌজদারি কার্যবিধি 1898 173 ধারা মতে পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন বলা হয়। তারপরে দেখেন, তদন্তকারী কর্মকর্তা পুলিশ প্রতিবেদন দাখিল করলে ফরিয়াদি কিংবা সংবাদদাতা উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি দাখিল করতে পারেন। ফরিয়াদি কিংবা সংবাদদাতার এই ধরনের আপত্তি দাখিলকে নারাজি দরখাস্ত বলে। এখন ভাই, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে। ধরেন অনেকে প্রশ্নটার উত্তর খুব সংক্ষেপে লেখে, আসছে নারাজি কি, আপনি লিখে দিচ্ছেন যে তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের বিরুদ্ধে তথ্যদাতা যে দরখাস্ত দেয় তারাই নারাজি বলে। এইটুক লিখলে কিন্তু হবে না। এইটুক লিখলে হবে যদি প্রশ্নের মার্ক কম থাকে, কিন্তু যদি দেখেন যে প্রশ্নের মার্ক বেশি, তাহলে নারাজি তো এই জায়গায় আমার প্রশ্নের দুইটা অংশ, যে নারাজি কি আর নারাজি দরখাস্তের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে। এখন এই নারাজিরই যদি আপনি এইটুক করে দেন, তাহলে নাম্বারও এইটুক হয়ে যাবে, বুঝছেন? তাহলে কখন আপনি বেশি লিখবেন, কখন আপনি কম লিখবেন, এটাও আপনার এক ধরনের পরীক্ষা। আমি গত একজনের খাতা দেখছি, সে খাতায় একটা 10 মার্কের প্রশ্ন উত্তর লিখছে আপনার এক পাতা হলো 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা লিখছে, এবং 1 পৃষ্ঠা তাও বড় বড় অক্ষরে 1 পৃষ্ঠা, বুঝতে পারছেন? তো 1 পৃষ্ঠায় আপনি কি লিখবেন? ওই জায়গা তো মনের ভাব ঠিকভাবে প্রকাশও হয় নাই, মনে হয় যে এক কথায় উত্তর দিছে। তাহলে ওইটুকু যতই আপনি ওইটুকু লিখেন, এখন 1 পৃষ্ঠাও লেখা যায় যদি হাতের লেখা সেরকম হয়, বা সেইভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন। কিন্তু একেবারে যা চাইছে তাই যদি বলেন, নারাজি কি, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যে দরখাস্ত দেয় তারে নারাজি বলে, এইটুক লিখলেন উত্তর। নারাজির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কি করতে পারে বললেন, যে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে, আমলে নিতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, শেষ। এইটুক লিখলে হবে? একটুক লিখলে কিন্তু হবে না। দেখেন, তো আবেদন না আসলেও চূড়ান্ত প্রতিবেদন পাঠ করে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে, মানে ওনার কাছে কেউ নারাজি দেয় নাই, বাট ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদন পাঠ করে উনি যদি দেখেন যে ঘটনা আরো তদন্ত করা প্রয়োজন, তখন তিনি আদেশ দিবেন, ইহাও নারাজির আওতায় আসে। 47 ডিএলআর 478, কারো মনে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। বা লিখতে পারেন যে উচ্চ আদালতের নজিরে আছে যে, যদি কারো, কি বলেন তো, মানে কেউ আবেদন যদি নাও করে, আদালত স্বপ্রণোদিত হয়ে যদি কোনো অধিকতর তদন্তের নির্দেশ দেয়, সেটাও কিসের অন্তর্ভুক্ত হয়? দরখাস্তের অন্তর্ভুক্ত হয়। এরপরে চলে আসি, দেখেন, শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন। কেউ বলবেন না দেখি, আরিফ সাহেব, এই যে শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন, আরিফ সাহেব বলেন তো এটা কোন মামলা, জিয়ার মামলা না সিয়ার মামলা? আরিফ সাহেব, এটা কি মামলা? এই যে এটা জিয়ার মামলা না সিয়ার মামলা, কি মামলা? যদি রাষ্ট্রপক্ষ থাকে না, তবে কি মামলা হয়? বুঝেন নাই? জি, যদি শেয়ার মামলাও শেয়ার আছে না, ভাই দুইজনেরই নাম থাকলে কি মামলা? শেয়ার মামলা। যদি একটা রাষ্ট্রপক্ষ থাকতো তাহলে কি হইতো? শেয়ার হইতো। দেখেন, শাহজাহান আলী মন্ডল বনাম বেলায়েত হোসেন, এই মামলায় বলা হয়েছে নারাজি পিটিশন হলো ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন অভিযোগের একটি পিটিশন, এবং এমন পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে পারেন বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। তাহলে এই মামলায় যা বলছে এটা আমার লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নাই। বা উচ্চ আদালতের নজিরে আছে যে নারাজি দরখাস্ত দাখিল করলে ম্যাজিস্ট্রেট সরাসরি আমলে নিতে পারে বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এরপরে দেখেন, সৈয়দ আসবারুল কবির বনাম শাহিদ ইহসান কবির, এই মামলায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট মেনে নিলে সংক্ষুব্ধ সংবাদদাতা নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন, অথবা একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন নালিশি দরখাস্ত দাখিল করতে পারেন। নারাজি পিটিশন ও এক ধরনের নালিশি দরখাস্ত, এরূপ দরখাস্ত নারাজি দরখাস্ত নামে পরিচিত। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে
একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন, আন্ডারলাইন করেন বিবিআই। একজন অভিযুক্ত ব্যক্তি কখনো নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না। উচ্চ আদালতের নজিরে আছে, যদি কোনো সিনিয়র বলে যে নারাজি দরখাস্ত যে দাখিল করতে পারবে না, কোথায় আছে? উচ্চ আদালতের নজিরে আছে। দেখেন, একজন অভিযুক্ত ব্যক্তি অধিকতর তদন্তের আবেদনও করতে পারবে না। এখন আমরা চলে আসি, দেখেন, তাহলে আপনার যদি নারাজি দরখাস্ত কি এই প্রশ্নটা আসে, তাহলে কতটুকু লিখবেন? এই যে কেস রেফারেন্স আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু উচ্চ আদালতের নজির এইটুক তো মনে থাকা উচিত। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক নারাজি দরখাস্ত নিষ্পত্তিকরণ, মানে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি যদি নারাজি দরখাস্ত দাখিল করেন, তাহলে ম্যাজিস্ট্রেট এটা কিভাবে নিষ্পত্তি করবে বা ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারে? জাকারিয়া সাহেব, এই লাইট জ্বালায় দেন তো। দেখেন, সিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি, এটা আন্ডারলাইন করেন, নারাজি দরখাস্তকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে ফৌজদারি কার্যবিধি 200 ধারা থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারেন। একটু কথা মনে রাখেন, আমরা জানি নারাজি দরখাস্ত জিয়ার মামলাও দেওয়া যায়, সিআর মামলা দেওয়া যায়। জিয়ার মামলা দেখ বা সিআর মামলায় দেখ, নারাজি দরখাস্ত সবসময় একটা নালিশি দরখাস্ত হিসেবেই বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে অনুসরণ করবে 200 থেকে 203 ধারার বিধান। নারাজি পিটিশন 200 ধারার অধীনে একটি নতুন অভিযোগ এবং এমন দরখাস্ত নারাজি গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারেন। আমরা সামনেই পড়বো যে আমলে নাই কয়টা উৎসের উপর ভিত্তি করে, আমলে নাই 190 ধারায় 3টা উৎসের উপর ভিত্তি করে। কমপ্লেইন্ট হলে 190 ক, পুলিশ প্রতিবেদন হলে 190 ক, আদালত স্বপ্রণোদিত হয়ে 190 ক। তো এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে নারাজি দরখাস্ত জিয়ার মামলায় দেখ বা নারাজি দরখাস্ত সিআর মামলায় দেখ, নারাজি দরখাস্ত যদি আমলে নেয়, আমলে নেবে 190 ক, 190 ক। অথবা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন বা 203 ধারার অধীন নালিশটি খারিজও করতে পারেন। এখন আমরা একটু চলে আসি যে নারাজি দরখাস্ত নিষ্পত্তিকরণ প্রসঙ্গে উচ্চ আদালতের সিদ্ধান্ত, মানে একটা নারাজি দরখাস্ত যদি দেওয়া হয় তাহলে উচ্চ আদালত কি কি সিদ্ধান্ত, মানে কি কথা বলেছে, নারাজি দরখাস্ত কিভাবে নিষ্পত্তি করা উচিত বা আদালত কি কি করতে পারে। বিচারিক নজিরে আছে যে নারাজি আবেদন দাখিল করা হলে এটাকে নালিশের আবেদন হিসেবে গণ্য করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের উচিত ফৌজদারি কার্যবিধি 200 ধারা বা 202 ধারার বিধান অনুসরণ করা। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ম্যাজিস্ট্রেট নিম্নবর্ণিত যে কোনো একটি পদ্ধতিতে নারাজি দরখাস্ত নিষ্পত্তি করতে পারেন। যথা কি কি দেখেন, মানে আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে নারাজি দরখাস্ত দেন তাহলে উনি কি কি করতে পারে আমরা একটু পড়ি। উক্ত আবেদনকে সরাসরি আমলে গ্রহণ করতে পারে। এর পাশে একটু লিখে রাখেন ব্র্যাকেটে 190 ক, মানে নারাজি দরখাস্তরে সরাসরি আমলে নিতে পারে। 190 কত ক। আপনাদের পড়া 3:30 শেষ হয়ে গেছে, আবার বৃহস্পতিবার 3:30 আসবেন, আর যদি মন চায় লিখিত ক্লাস করে যান। দেখেন, এ জায়গা সারাদিন ধরেই পড়াশোনা হয়, আইসেই বসে পড়বেন। দেখেন, তাহলে উক্ত আবেদনকে সরাসরি আমলে গ্রহণ করতে পারেন। আমলে নেবে 190 কত বা উক্ত বিষয়ে অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন। অধিকতর তদন্তের আদেশ দিতে পারে, এটা লেখেন 202। নরমালি অধিকতর তদন্ত 173-এর 3 খ, কিন্তু নারাজি দরখাস্ত যে বিবেচনা করবে এটা কি হিসেবে, নালিশি দরখাস্ত। আর নালিশি দরখাস্তর ক্ষেত্রে কি কি করতে পারে যদিও আমরা এখনো পড়ি নাই, বাট লিখিত প্রিলিতে আমরা জানি যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দেয় কত ধারায়, 202 ধারায়, 202 ধারায়। তো আপনি এখানে 202 বা 173-এর 3 খ দুইটাই লিখতে পারেন, বা কিছু না লিখলেও সমস্যা নাই। তারপরে দেখেন, উক্ত বিষয়ে বিচার বিভাগীয় অনুসন্ধানের আদেশ দিতে পারেন। অনুসন্ধানের কথা আসলেই 202, বিচার বিভাগীয় অনুসন্ধান কত ধারা,
200 ধারা। ম্যাজিস্ট্রেট যেটা করে সেটাকে বলে অনুসন্ধান, পুলিশ যেটা করে সেটাকে বলে কি? তদন্ত। আচ্ছা, বা নারাজি আবেদনকে নামঞ্জুর করতে পারেন, ব্র্যাকেটে লেখেন 203 ধারা। নারাজি আবেদন যে প্রত্যাখ্যান করে বা খারিজ করে, কত ধারা? 203 ধারা। তারপরে দেখেন, পুলিশ তদন্তের পর ফাইনাল রিপোর্ট দিলে এবং অভিযোগকারী উহার বিরুদ্ধে নারাজি আবেদন করলে ম্যাজিস্ট্রেট ওই আবেদনকে নালিশের আবেদন হিসেবে বিবেচনা করতে পারেন এবং অভিযোগকারীকে ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন শপথ, এবার শপথ বানানটা ভুল আছে, থ দেন, শপথ। বিথিকা খুঁজেই পাচ্ছেন না যে শপথ কোন জায়গা পাইছেন? শপথ গ্রহণ পূর্বক পরীক্ষা করে 190 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারেন। তাহলে আমার মনে রাখতে হবে যে মোটামুটি ওই এক কথাই ঘুরাই পেঁচাইয়া বারবার লেখা আর কি। 190 এর পরে এক ব্র্যাকেট ক ব্র্যাকেট। জি, এখন একটা জিনিস এখানে দেখেন, মূল প্রশ্নে কিন্তু নারাজি দরখাস্ত অগ্রাহ্য করলে কি হবে এটা কিন্তু মূল প্রশ্নে চাই নাই, বাট যেহেতু পরীক্ষায় আছে আমি এই তথ্যগুলো দিয়ে দিব। দেখেন, নারাজি দরখাস্ত অগ্রাহ্য করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার। এখানে আপনি আপনার তদন্ত প্রতিবেদন, তার আগে একটু বলা দরকার যে নারাজি কি শুধু ফাইনাল রিপোর্টের বিরুদ্ধেই দেওয়া যায় নাকি চার্জশিটের বিরুদ্ধেও দেওয়া যায়? নারাজি টোটাল পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধেই দেওয়া যায়, ওয়েদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, মানে চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক, যে কোনোটার বিরুদ্ধেই নারাজি প্রতিবেদন দেওয়া যাবে। এবং আপনি যদি নারাজি প্রতিবেদন দেন, আপনার নারাজি প্রতিবেদনটাও যদি উনি মানে রিজেক্ট করে দেয়, তাহলে আপনার প্রতিকার আছে দুইটা, নতুন মামলা করা অথবা রিভিশন দায়ের করা, এই দুইটা। জি, আচ্ছা, একজন প্রশ্ন করছেন, স্যার আসসালামু আলাইকুম, জিয়ার মামলার নারাজি পিটিশন কি 190 খ ধারায় আমলে নিবেন? না, নারাজি হইলেই সেটা জিয়ার হোক বা সিয়ার হোক আমলে নিবে 190 ক। দেখেন, বলছি একবার, বলছি না? বলছি তো। নারাজি দরখাস্ত ম্যাজিস্ট্রেট অগ্রাহ্য করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রয়েছে। ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আন্ডারলাইন করে ফ্রেশ কমপ্লেইন্ট, ফ্রেশ কমপ্লেইন্ট মানে বা নতুন মামলা দায়ের করতে পারে, বা ফৌজদারি কার্যবিধির ধারা আন্ডারলাইন করবেন 439 ক অনুযায়ী, কত বলেন? 439 ক অনুযায়ী অধিকতর অনুসন্ধানের জন্য দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করতে পারে। তাহলে দায়রা জজ আদালতে রিভিশন করতেছি 439 ক ধারায়। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক তর্কিত আদেশের তারিখ থেকে আন্ডারলাইন করবেন 30 দিনের মধ্যে উক্ত রিভিশনটি দাখিল করতে হয়। বিথিকা বলেন তো, এই যে 30 দিনের মধ্যে যে রিভিশন করতে হবে, বিথিকা কত অনুচ্ছেদে আছে? একশো কততে আছে? পারবেন বলেন? 100-র পরেই আছে। আরিফ সাহেব, অপ্রাসঙ্গিক প্রশ্ন যদিও, কত অনুচ্ছেদে আছে? তামাদি আইনে আছে। কততে আছে? তামাদি আইনে আছে। আরিফ সাহেব বলছে তামাদি আইনে আছে, কততে আছে? আছে। আশরাফুল কততে আছে? 157। নানুর লোক সাহেব 173, প্রায় কাছাকাছি চলে আইছেন। আমানুর সাহেব, রিভিশনের তামাদি মেয়াদ রিভিশনের তামাদি মেয়াদ নির্ধারিত হবে, আপিলের যে তামাদি মেয়াদ সে অনুসারে উচ্চ আদালতের নজিরে এটাই আছে। জি, দেখেন দেখেন আচ্ছা, দেখেন তাহলে এখন আমরা পরের অংশে চলে যাই। পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর প্রতিকার। পুলিশ কর্তৃক দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তথ্য প্রদানকারীর প্রতিকার, এটা আলাদা কোনো প্রশ্ন না, এটা ওই যে প্রথমে আমরা যা পড়ছি তাই। ওই যে নারাজি দরখাস্ত কি উচ্চ আদালতের নজির টজির আছে, যা সব একই কথা লেখা, বুঝতে পারছেন? তো এটা আর পড়লাম না। মানে পুলিশ যদি কোনো তদন্ত প্রতিবেদন দেয়, তাহলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি আছে? নারাজি দরখাস্ত দেওয়া।
নারাজি আমলে নাই কোন জায়গা, নারাজি দরখাস্ত পাইলে কি কি করতে পারে। যদি আলাদা এইভাবে আসে আলাদা লিখবেন, যদি এইটুক আসে তাইলে লিখতে হবে। আর নরমালি নারাজির উত্তরও যাও, এইটুকুর উত্তরও তাই। যদি দুইবার আসে নারাজি কি এই জিনিস কি, তাইলে ঘুরাই পেটাই দুইবারই লিখতে হবে। আবার বললেন না যে উপরের অংশটুকু দেখুন, একটু লিখলে কিন্তু আবার হবে না। জি, আমরা গোয়াতে চলে আসি। দেখেন প্রশ্নে চলে আসেন। আগে প্রশ্নে, এই প্রশ্ন আপনাদের এসেছে, এটা একটু পড়ি দেখেন। এক্স, সবাই একটু মনোযোগ দেন। এক্স ওয়াই কে প্রহার করে, তাহলে প্রহার মানে বুঝেন তো, মারপিট করছে আর কি, আঘাত করছে। এক্স প্রহার করছে কাকে? ওয়াই কে। এতে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হয়, মানে মার খাওয়ার পরে তার রাগ বেড়ে গেছে। জেড ওয়াই এর এই ক্রোধের সুযোগ নিয়ে ওয়াই কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায়ে ওয়াই এর হাতে একটি ছুরি তুলে দেন। জেড হলো নিরিবিলি পাশে বসা ছিল, সে দেখছে যে ওরা দুইজন মারামারি, মানে ওরা দুইজন একজন আর একজনকে মারছে। যে মার খাইছে, মার খাইছে তো জায়গায় কি ওয়াই। তো ওয়াই মার খাওয়ার পর ওয়াই রাগ হইছে। এখন জেড ওয়াই এর হাতে একটা ছুরি ধরাই দিছে যে তুই এভাবে মার খাবি, তুই তো একজন সম্মানিত বংশের ছেলে, তোরে মারলো কত বড় সাহস, মানে উস্কে দিছে বসে থেকে জেড। আচ্ছা, ওয়াই ওই ছুরির সাহায্যে 3/11/2023 তারিখ, মানে নভেম্বর মাসের 3 তারিখ, 23 তারিখ সকাল 9টার সদর থানাধীন রসুলপুর বাজারে এক্স কে হত্যা করেন। ওই ছুরি দিয়ে হত্যা করছে। আচ্ছা, এই পর্যন্ত শুনেন, এই পর্যন্ত যে ঘটনা ঘটছে, আমরা যদিও এখনো পেনাল কোড করি নাই, বাট পেনাল কোড তো আমরা প্রিলিতে তো করছি। এই জায়গায় যে ঘটনাটা, এই ঘটনাটা আমি মিলাইতে পারি আমাদের দণ্ডবিধির 38 ধারা, যে ঘটনা ঘটছে একটা, বাট দুইজন দুই ধরনের দণ্ডে দণ্ডিত হবে। এই জায়গায় ওয়াই তো ক্রোধান্বিত হয়ে কাজটা করছে, সো ওয়াই করতে নিন্দনীয় গণহত্যা। আর জেড যে সিস্টেমে ইয়া ধরাই দিল, ও করছে কি খুন। আচ্ছা দেখেন, এই ঘটনায় বা খুন করছে বা খুনের প্ররোচনা দিচ্ছে। দেখেন, এই ঘটনায় পুলিশ ওয়াই ও জেড কে অভিযুক্ত করে দ্য পেনাল কোড 1860-এর 109, 109 হলো আপনার প্ররোচনা, মানে প্ররোচনা দিছে, অপরাধ সংগঠিত হয়েছে, এটা হলো 109। 34, 34 মানে হলো 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে কোনো অপরাধ করেছে, 34। 323, 323 হলো ভলান্টারি কজিং হার্ট, 1 বছর সাজা। 326 ভলান্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মানে মারাত্মক অস্ত্রের সাহায্যে গুরুতর আঘাত, 326 ধারায় প্রতিবেদন দাখিল করে। এই জায়গায় গেছে সে মারা, এই জায়গায় কি খুনের কোন ধারা আছে দেখেন তো? 109 আছে, 34 আছে, 323 আছে, 326 আছে। জি, এক কথা কম কান, আগে যা বলি চুপ করে শোনেন। দেখেন, দ্য পেনাল কোড 1860 অনুযায়ী ওয়াই ও জেড এর ফৌজদারি দায় নিরূপণ পূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্তে এই যে আন্ডারলাইন করে নারাজি দরখাস্ত প্রস্তুত করুন, মানে এই জায়গা বলাই আছে কি দরখাস্ত, নারাজি দরখাস্ত। এখন আপনারা মূল ফ্যাক্টটা কি বুঝতে পারছেন, যে ঘটনা ঘটছে একটা, বা পুলিশ তদন্ত প্রতিবেদন করে সেই মানে যে ঘটনা ঘটছে সেই ধারা কিন্তু দেয় নাই। আমরা মুসাবিদায় চলে আসি, আসেন। দেখেন, মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম, এই জায়গা কোন কোন জেলা তা কি বলছে প্রশ্নে, কিন্তু বলে নাই রসুলপুর। তো রসুলপুর আপনি যে কোনো জায়গা বানাই দিতে পারেন, চট্টগ্রাম দেন, ঢাকা দেন, যে জায়গা মন চাই সে জায়গা দিয়েন। আর অনেকে কোথায় কার কাছে লিখবো এই জিনিসটা বুঝেন না, যে
আমি আজকে থেকে বলে দিই, সেটা হলো মূল মামলা যদি হয়, মূল মামলা, নারাজি, এগুলা ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখবেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বললেই সবকিছু মাপ হয়ে যায়, কারণ 190 ধারায় বলছে, আমাদের যে ফৌজদারি কার্যবিধির 190 ধারায় বলছে যে আমলে নিতে পারে কে কে, আমলে নিতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আমলে নেওয়ার ক্ষমতা আছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার ক্ষমতা আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আমলে নেওয়ার ক্ষমতা আছে যদি তাদের বিশেষ ক্ষমতা দেয়। তাহলে যে কোনো ওই যে আমি যে মামলা করব বা অব্যাহতির যে দরখাস্ত বা নারাজি অব্যাহতিবাদ, নারাজি দরখাস্ত বা মূল মামলা, এই দরখাস্তগুলো আমি করব যদি কনফিউজ হয়ে যান যে কোন জায়গা করব, তাহলে লাগাই দিবেন কি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝছেন? দেওয়ানিতে সোজা, দেওয়ানিতে যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, আর এই জায়গায় এই দরখাস্তের সময় লিখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সূত্র সদর রসুলপুর থানার মামলা নং এত, এ জায়গা ডট ডট দেওয়া যাবে না, কারণ মামলা তো অলরেডি একটা, থানায় মামলা করলে পুলিশ স্টেশন কেস, এরপরে কোর্টে গিয়ে সেটার মামলা হয়েছে দিয়ার মামলা নং এত। তো যদি কেউ ওই রসুলপুর থানার মামলা নং না দিতে চান তাহলে সরাসরি দিয়ে নেবেন জিয়ার মামলা নং এত, বা যেহেতু থানার কথা বলা আছে দিয়া ভালো, আগে নেবেন থানার মামলা নং এত, জিয়ার মামলা নং এত। রাষ্ট্র এই জায়গা হচ্ছে কি বাদী, বনাম ওয়াই এবং জেড এরা হচ্ছে কি বলেন আসামিগণ। এরপরে বিষয় দেখেন, বাদী পক্ষে নারাজি দরখাস্ত, যদি মন চায় যে বাদী লিখবো কেন, তাহলে লিখেন রাষ্ট্রপক্ষে নারাজি দরখাস্ত। এই জায়গা কোনো ধারা উল্লেখ করার প্রয়োজন নাই, কারণ নারাজি দরখাস্তের অ্যাকচুয়ালি কোনো ধারা আমাদের ফৌজদারি কার্যবিধিতে নাই, বাট বলা হয় যে নারাজি দরখাস্ত দায়ের করা হলো 200 ধারায়। 200 ধারায় দায়ের করা মানে হলো 200 ধারায় আপনি নারাজি দরখাস্ত দায়ের করলে 200 ধারায় জবানবন্দি নিবে, 200 ধারার জবানবন্দি নেওয়ার পরে 201 থেকে 203 এর মধ্যে যে কোনো অর্ডার দিতে পারে। তারপরে দেখেন, বাদী পক্ষে বিনীত নিবেদনে এই যে অত্র মামলার পুলিশ প্রতিবেদনের পর্যালোচনার জন্য দিন ধার্য আছে, মানে যে পুলিশ প্রতিবেদনটা দিছে সেটার আবার পর্যালোচনার জন্য দিন ধার্য থাকে, মানে পুলিশ প্রতিবেদনটা এখনো আদালত আমলে নেয় নাই বা রিজেক্টও করে নাই, উনি ওটা পর্যালোচনার জন্য আলাদা তারিখ থাকে। সূত্রোক্ত মামলায় পুলিশ তদন্তের প্রতিবেদনে আসামিদ্বয় এক্স এবং ওয়াই কে দ্য পেনাল কোডের এত ধারায় অভিযুক্ত করা হয়। এ জায়গা তো আসামিদ্বয় কি এক্স আর ওয়াই না, এ জায়গা হবে কি কি জেড ওয়াই, একটু লিখে নেন। এক্স আর ওয়াই লেখা আছে, এটা ভুল আছে, একটু লিখে নেন জেড এবং ওয়াই কে, জেড আর ওয়াই না, জেড আর ওয়াই কে দ্য পেনাল কোডের এত এত ধারায় অভিযুক্ত করা হয়, উক্ত প্রতিবেদন সঠিক নয়। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। প্রকৃতপক্ষে সূত্রোক্ত মামলার 1 নং আসামি ওয়াই কে প্রথমে ভিকটিম এক্স প্রহার করে, এরূপ প্রহারের ফলে ওয়াই প্রচন্ড ক্রোধান্বিত হন এবং জেড এর দেয়া ছুরি দিয়ে ওয়াই ঘটনার দিনে এক্স কে বাজারে হত্যা করে। এখানে ওয়াই পেনাল কোডের 300 ধারার অধীন 1 নং ব্যতিক্রমের আওতাধীন উক্ত ব্যতিক্রমের ভাষ্য অনুযায়ী প্রভোকেশন দ্বারা প্রভোক হয়ে ওয়াই এইরূপ অপরাধ সংগঠন করেছে, ফলে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার বলে বিবেচিত হবে, অর্থাৎ 304 ধারার অপরাধ সংগঠিত করেছে। আমাদের এত দরকার নাই, আমি কেন 304 এর দিকে টানবো, আমি বলবো যে ও পরিকল্পনা করেই কাজ করছে, তাই এই জায়গায় কোন অপরাধ করছে, 302 ধারার অপরাধ করছে। বুঝতে পারছেন? আমি তো বিশ্বাস করে যে উকিল সাহেবরা লিখলে কখনোই 304 এর শাস্তি চাবে না, শাস্তি যাবে কিসে, সেটা 302 চাইছে। আর এত যে নট অ্যামাউন্টিং টু মার্ডার টাটার এই ব্যাখ্যা দেওয়ার আমার প্রয়োজন নাই, তো বলবো সে পরিকল্পনা করেই সে হত্যা করছে, তাই এই জায়গায় সে কোন ধারার অপরাধ করছে, 300 ধারার সংজ্ঞা অনুসারে 302 ধারার অপরাধ করছে। এরপরে আসেন, অন্যদিকে জেড ওয়াই এর ক্রোধের সুযোগ নেয় আর কি, নাই জেড সুযোগ পেয়ে ওয়াই কে ছুরি প্রদান করে এবং এখানে জেড এবং এখানে ড্যাশ কর্তৃক জেড কে হত্যার অভিপ্রায় স্পষ্ট প্রতীয়মান হয়। এখানে জেড কর্তৃক এক্স কে হত্যা, এটা হবে এখানে ওই কর্তৃকের আগে দেন জেড, তারপরে দেন এক্স, বুঝেন নাই বোধহয়? এখানে এই যে দেখেন, এখানে
এই জায়গা হবে জেড, জেড কর্তৃক, আর এই জায়গা হবে এক্স। পাইছেন? কি এই যে পান নাই, এই যে কই, এই যে এখানে জেড কর্তৃক মারা গেছে এক্স না, জেড কর্তৃক এক্স কে হত্যার অভিপ্রায় স্পষ্ট প্রতীয়মান হয়, ফলে দা পেনাল কোড 1860 এর 108 ধারা অনুযায়ী অ্যাবেটার হিসেবে গণ্য হবে। অ্যাবেটার মানে হচ্ছে প্ররোচনাকারী। যেহেতু এরূপ হত্যার সহযোগিতার ব্যাপারে দা পেনাল কোডে কোনো সুস্পষ্ট বিধান নাই, তাই 109 ধারার অধীন হিসেবে খুনের অপরাধে সংগঠনে দোষী হবে। তাহলে জেড এই জায়গা বলতেছে কিসের জন্য দায়ী হবে? 109 দা পেনাল কোডের 300 ধারার ব্যতিক্রম 1 এর বক্তব্য এবং উদাহরণ অনুযায়ী জেড খুন করেছে মর্মে গণ্য হবে। তাই জেড এর বিরুদ্ধে 109 ধারার সূত্রে 302 ধারার শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেছে। মানে আমি এই জায়গা বোঝাইতে যাচ্ছি যে ওয়াই যে কাজটা করছে সেটা হলো, ধরেন এই জায়গা যদিও বলছি 304, বাট আমরা লিখবো ভাবে 302, আর জেড যে অপরাধটা করছে সহযোগিতা করছে, তাহলে জেড এর ক্ষেত্রে আসবে 109 এর সাথে 302। অতএব না, ব্যতিক্রম উল্লেখ করা, ব্যতিক্রম উল্লেখ করেও আপনি লিখতে পারেন না, সরাসরি সে খুন করছে এটা লিখলেও কোনো সমস্যা নাই। অতএব বিজ্ঞ আদালতের নিকট বিনীত নিবেদন এই যে উপযুক্ত কারণ বিবেচনা করে আইন ও ন্যায় বিচারের স্বার্থে আইনের বিধান মতে বাদী পক্ষ কর্তৃক দাখিলকৃত নারাজি দরখাস্তখানি মঞ্জুর পূর্বক পুলিশ প্রতিবেদন প্রত্যাখ্যান পূর্বক ডিবি বা পিবিআই কর্তৃক অধিকতর তদন্তের আদেশ দানে বিহিত মর্জি হয়। মানে যে পুলিশ প্রতিবেদনটা দিয়েছে সেটা যাতে প্রত্যাখ্যান করে এবং নতুন করে তদন্ত করার, নতুন তদন্ত তো হয় না, পুনঃ তদন্ত হয় না, এটার কি বলে, অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে মর্জি হয়। ইতি তাং এত। এটা বাদী কত কোন তাহলে আচ্ছা ধন্যবাদ। এই শুনেন, একজন উনি প্রশ্ন করছে যে ওখানে তো লেখা আছে যে উত্তেজিত হয়ে করছে, তো এখানে আমরা 302 চাইলে ভুল হবে কিনা, এটা হলো মেইন কথা। তো আপনি যদি 304 চান কোনো আপত্তি নাই, 302 চাইলেও কোনো ভুল নাই, কারণ কোর্টে আপনি যখন চাইবেন কেউ কিন্তু 300 মামলাটা 302 দ্বারাই হয়, আর 304 যেটা এটা প্রমাণ করবে কে? আসামি। আসামি সবসময় ব্যতিক্রমের অংশ নাই যে এটা 302 হয় নাই, আমি অপরাধ করছি বাট এটা হয়েছে নিন্দনীয়। তার আপনি যদি আগে থেকেই 304 চান এটার উল্লেখ করে, সেটার কোনো সমস্যা নাই, তাহলে তো চাইতেই পারেন। তো এজন্য আপনি 304 চান আর 302 চান, দুইটাই সঠিক, বাট আপনি যেভাবেই লেখেন না কেন আপনার পক্ষে আপনি যুক্তি দিবেন, এই হলো মেইন কথা। তো অনলাইনে কোনো প্রশ্ন থাকলে করেন ভাই, অনলাইন অফলাইন কোনো প্রশ্ন থাকলে করেন নারাজি নিয়ে। এই প্রশ্ন থাকলে করেন। প্রথমে আদালতের নাম, সূত্র থানার মামলা নাম, জিয়ার মামলা নাম, রাষ্ট্র আসামি, বিষয় বাদী পক্ষে বিনীত নিবেদন এই যে, অতএব ইতিতা, এই তো লেখার ফরম্যাট। আর মাঝখানে যদি ঘটনা দেয় আপনি খণ্ডাবেন যে অমুক করছে এই অপরাধ কিন্তু তদন্ত প্রতিবেদনে দিয়েছে এই দ্বারা, তাই সঠিক হয় নাই। আচ্ছা ধন্যবাদ। দেখেন এই একজন প্রশ্ন করছেন আপনাদের যে এই প্রশ্নে কি আলাদা আলোচনা করা লাগবে কিনা। প্রশ্নে ওয়াই ও জেড এর ফৌজদারি দায় নিরূপণ পূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্তে একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন। সরাসরি দরখাস্তই চাইতে, আলাদা কোনো কথা কিন্তু এই জায়গা চাই নাই। তারপরেও যদি মন চাই আপনি আলোচনা করে দিতে পারেন, বাট এই জায়গা সরাসরি নারাজি দরখাস্ত লেখাই শ্রেয়। আর যদি প্রশ্ন আসতো এইভাবে যে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি এবং সেই সংক্রান্ত একটি মুস্তাবিদা দাখিল করুন, তাহলে আগে 2-4 কথা লিখতে হতো, তারপরে নারাজি দরখাস্তে যেতে হতো। জি আচ্ছা, আপনারা যেহেতু কেউ প্রশ্ন করতেছেন না, রাগ হয়ে আছেন বোধহয়, দেখেন আমরা উত্তরে চলে যাই। না স্যার, রাগ হয়নি স্যার, রাগ হয়নি। মিন্টু সাহেব রাগ হন নাই?
দেখেন না স্যার, এটা তো বুঝছি স্যার, পুরাই সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। 9 ঘ দেখেন। হ্যাঁ সোহান বলবেন কিছু? হ্যাঁ স্যার, যদি দায়রা আদালতে যদি ওই নারাজিটা খারিজ করে দেয় স্যার, তাহলে কি কোনো প্রতিকার আছে নাকি স্যার? রিভিশন করবেন, নতুন মামলা করবেন, প্রতিকার একই। ঠিক আছে স্যার। দেখেন 9 ঘ অপরাধ আমলে নেওয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশন দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারেন কি? আগে প্রশ্নটা বুঝবেন, তারপরে উত্তরে যাব। অপরাধ আমলে নেওয়ার সংক্রান্ত দায়েরকৃত ফৌজদারি রিভিশনে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারেন কি? এটার অর্থ হলো যে আপনি ধরেন আমাদের ফৌজদারি মামলা অপরাধ আমলে নিতে পারে 190 ধারায় পারে হলো ম্যাজিস্ট্রেট আদালত, 193 পারে দায়রা আদালত। এখন যখন কোনো নালিশি মামলা দায়ের করা হয় বা নারাজি দরখাস্ত দায়ের করা হয়, তখন ম্যাজিস্ট্রেট 203 ধারায় ওই নালিশি মামলা খারিজ করে দিতে পারেন বা ওই নারাজি খারিজ করে দিতে পারেন। এখন নারাজি দরখাস্ত হোক বা নালিশি মামলা হোক, খারিজ করলে প্রতিকার আমরা জানি দুইটা, হয় উচ্চ আদালতে রিভিশন করা, না হলে কি নতুন মামলা দায়ের করা। তো এখন ধরেন আপনার নারাজি দরখাস্ত বা নালিশি মামলাটা খারিজ করছে ম্যাজিস্ট্রেট আদালত 203 ধারায়, তাহলে আমি উচ্চ আদালতে 439 ক ধারায় দায়ের আদালতে রিভিশনে গেছি। যাওয়ার পরে রিভিশন আদালত কি ওই ম্যাজিস্ট্রেট আদালতকে রিভিশনে যে সিদ্ধান্ত দিবে, একটা তো রিভিশনে তো উনি একটা রায় দিবে না, রিভিশনের রায়ে উনি কি ম্যাজিস্ট্রেটকে বলতে পারে কিনা যে তুমি এটা অপরাধ আমলে নাও, এই অর্ডার কি দিতে পারবে কিনা, এটাই প্রশ্নে জানতে চাইছে। তো দায়রা আদালতে রিভিশন করলে দায়রা আদালত বরাবর ওই খারিজ আদেশটা বাতিল করতে পারে, কিন্তু ম্যাজিস্ট্রেট কি করবে না না করবে এটা ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা। দায়রা আদালত ওই রিভিশনে সিদ্ধান্ত দিতে পারে না যে তুমি ওই অপরাধ আমলে নিবা। আমলে নিবে কি নিবে না এটা কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তাহলে এখানে রিভিশনে দায়রা আদালত কখনোই এমন সিদ্ধান্ত দিবে না যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে তুমি নিতেই হবে, তুমি নিতে বাধ্য, এরকম কোনো বাধ্যতামূলক আদেশ দায়রা আদালত দিতে পারবে না। যদি দেয় সেটা হবে আইনের লঙ্ঘন। উত্তরে আসি দেখেন। দেখেন ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে আনার নির্দেশ দেওয়ার এখতিয়ার দায়রা আদালতের নেই। রিভিশন ক্ষমতা প্রয়োগে দায়রা আদালত ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। নালিশি দরখাস্তের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে না নেওয়ার অর্থ হলো এমন নালিশি দরখাস্ত 203 ধারায় খারিজ বলে গণ্য হওয়া। কত ধারায়? 203 ধারায়। রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ ন্যায় বিচারের স্বার্থে, আন্ডারলাইন করবেন, 436 ধারায় এমন খারিজ আদেশ বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন। মানে ওনার কাছে যদি আপনি রিভিশন করেন, উনি 436 ধারায় অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন। কিন্তু দায়রা জজ রিভিশন ক্ষমতা বলে এমন নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিতে বা বিচারের জন্য মামলাটি দায়রা জজের নিকট প্রেরণ করতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে না। আমলে নেওয়ার নির্দেশ দিতে উনি পারে না। অধিকতর অনুসন্ধান শেষে অপরাধের উপাদান পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারে। তাহলে যা বোঝা গেল যে আপনি রিভিশনে উনি বড়জোর অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, কিন্তু উনি কিন্তু আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। আর অনুসন্ধানের পরে যদি মনে হয় তাহলে আমলে নিতে পারে। উচ্চ আদালতের বিচারিক নজিরে আছে যে অপরাধটি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হোক বা না হোক, এমন অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতায় হস্তক্ষেপ করার এখতিয়ার দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের নেই। ভালো সম্মান দিছে। আর উচ্চ আদালত মামলাটা নিল না, দায়রা আদালত এলে উনি করছে কি যে ওই অর্ডার দিল না, বললো কিন্তু দায়রা আদালতে ওটা আমলে অনুসন্ধানের নির্দেশ দিল, ওটা 193 আচ্ছা শুনে নেই, কে আমলে নিল? দায়রা আদালতে আমি রিভিশন করলাম না। হ্যাঁ দায়রা আদালতে রিভিশন করলেন। পরে ওই মামলাটা নিম্ন আদালতে আমলে নেওয়ার কোনো অর্ডার দিল না, হ্যাঁ নিজেই অনুসন্ধানে অর্ডার দেন,
দিয়ে হ্যাঁ হ্যাঁ অনুসন্ধানে অর্ডার দেয় অনুসন্ধান নির্দেশ দেয় 436 ধারায়। দিয়ে আবার কেন নিম্ন আদালতে পাঠায়? হ্যাঁ অনুসন্ধানের রিপোর্ট আসার পর যদি মনে হয় যে এটা আমলে নেওয়া যায় তাহলে আমলে নিবে ম্যাজিস্ট্রেট। ভাই নারাজি দরখাস্ত লেখা, নারাজি সংক্রান্ত কোনো প্রশ্ন আপনারা অনলাইন অফলাইনে যারা যারা এই মুহূর্তে উপস্থিত আছে, যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করেন। এই জায়গা আপনাদের মানে লজ্জার কিছু নাই, বলেন, দ্রুত বলেন, সকলের প্রশ্ন নেওয়া হচ্ছে, বলেন। আর স্যার লাস্টে যেটা বলছেন ওইটা আমি আসলে বুঝতে পারিনি, ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার নির্দেশ, যার কাছে এখতিয়ার দায়ের আদালতের নেই, জিনিসটা যদি আরেকবার বলেন। আচ্ছা, জিনিসটা হলো যে আমলে নেওয়ার এখতিয়ার আছে ম্যাজিস্ট্রেটের। ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে না নিয়ে তিনি যদি কোনো মামলা খারিজ করে দেয়, কথা বলেন না, ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দিলে সংক্ষুব্ধ পক্ষের দুইটা প্রতিকার, হয় সে নতুন মামলা করবে, না হলে রিভিশন করবে। রিভিশন করার পরে রিভিশন আদালত হিসেবে ওই, আমি তো নালিশ করছি আর একজনের কাছে, রিভিশন আদালত হিসেবে সে কখনো ম্যাজিস্ট্রেটকে বলতে পারে না যে তুমি এটা নালিশ, তুমি এটা আমলে নাও, তুমি এটা আমলে নাও। তাহলে উনি কি করতে পারে? উনি বলতে পারে যে অধিকতর অনুসন্ধানের, যে তুমি আরো এটা অনুসন্ধান করো, অনুসন্ধান করে যদি মনে হয় তাহলে আমলে নিও, নাইলে নেওয়ার দরকার নাই। কিন্তু উনি সরাসরি বলতে পারে না যে তুমি এটা অপরাধ আমলে নাও। এই হচ্ছে কথা। রুবেল সাহেব, আপনি তো রুবেল আর আছে। আচ্ছা রুবেল কি বিয়ে করছেন? রুবেল তো বিয়ে করেন নাই। এখন রুবেলের ধরেন, যদিও আইনের কথা না, বাট একটু আপনারা যেহেতু বুঝতেছেন না এইভাবে বলি, রুবেলের একজনরে মনে ধরছে। এখন রুবেল তারে তারে প্রেম নিবেদন করছে, করার পরে সে সরাসরি প্রত্যাখ্যান করে দিছে। করার পরে এখন রুবেলের হাতে অপশন হলো দুইটা, হয় পুনরায় প্রেম নিবেদন করা, নাই তাহলে তার বাপের সাথে যে কথা বলা। আচ্ছা, এখন তার বাপের কাছে রুবেল গেছে যে আমি তো 33% উকিল হয়ে গেছি, মানে এমসিকিউ পাস করছেন, 33 তো প্রায় হয়ে গেছে, আর বাদ বাকি পাস করে যাবো ইনশাল্লাহ আপনি যদি সম্মতি দিতেন। তাহলে উনি বললো যে আমি আমার মেয়ের মতের বিরুদ্ধে আমি যাব না, আমি আমার মেয়েরে বলতেছি যে তুমি এটা আবার পুনর্বিবেচনা করো যে রুবেলকে তোমার পছন্দ হয় কিনা, কিন্তু মেয়েরে আমি বলবো না যে তুমি রুবেলকে বিয়ে করো। বুঝতে পারছেন? এই যে অধিকতর অনুসন্ধানের যে নির্দেশটা দিল, পরবর্তীতে ওই মেয়ে যদি ইচ্ছা করে রুবেলের আবেদন একসেপ্ট করবে, না হলে কি করবে? প্রত্যাখ্যান করবে। এই যে সরাসরি আমলে নেওয়ার নির্দেশ দিতে পারে না। এই উদাহরণ বলা যাবে? মেয়েরে বলবে না, তোমারই কিছু না। বুঝতে পারছেন? আশা করি এবার বুঝতে পারছেন। জি স্যার, ভালো উদাহরণ হয়েছে স্যার। স্যার বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ। দেখেন, তো আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসি। পুলিশ প্রতিবেদন কি? পুলিশ প্রতিবেদন কি এটা কিন্তু গতকালই আমরা পড়ছি। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়, মানে কেস ডায়েরি। গতকাল আমরা হালকা ধারণা লাভ করছি, কেস ডায়েরি আছে কত ধারায়? 172 ধারায়। কোন ফৌজদারি আদালত তদন্ত বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কি? যদি পারে কখন? এই উত্তরটা টোটালি আমাকে করতে হবে কত ধারার আলোকে? 172 ধারার আলোকে। তো এখন আপনারা যে ভুলগুলো করেন, দেখেন এই প্রশ্নে মোট 3টা অংশ। প্রথম অংশ যে পুলিশ প্রতিবেদন কি, দ্বিতীয় অংশ পুলিশ দ্বারা চেয়ে পাঠাতে পারে কি, আর তৃতীয় অংশ কি যদি পারে কেন। এখন আপনারা অনেকে উত্তর লেখেন কিভাবে, এই প্রশ্নে যা জানতে চাইছে এগুলো পয়েন্ট আকারে দেন না, একেবারে লাইন বাই লাইন উত্তর লেখেন, কোন অংশের কোনটুকু উত্তর কোনো উল্লেখ নাই। এই প্রশ্নের উত্তর আপনার লেখা উচিত। প্রথমে লিখবেন যে পুলিশ প্রতিবেদন দিয়ে কোলন দিয়ে আন্ডারলাইন করবেন যে পুলিশ প্রতিবেদন কি, এটা টোটালি আলোচনা করবেন। তারপরে
পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কিনা, এটা আন্ডারলাইন দিয়ে আলোচনা করবেন, তারপরে দিবেন যে যদি পারে কেন। এখন আপনি লাস্টের দুই অংশ একসাথে আলোচনা করতে পারেন, কিন্তু অবশ্যই প্রথম অংশ আলাদা, লাস্টের দুই অংশ আলাদা। কিন্তু আপনি টোটালি আলাদাই করেন নাই, একেবারেই কোনো প্রকার পয়েন্ট ছাড়া নির্বিঘ্নে লিখে গেছেন। উত্তর হইছে বটে, কিন্তু ভালো হয় নাই, আরো ভালোভাবে উপস্থাপন করা যেত, এই আর কি। তো সরাসরি আমরা উত্তরে চলে আসি, আসেন। আচ্ছা, পুলিশ প্রতিবেদন কি? অনলাইনে একজনের কাছে জিজ্ঞাসা করি, না দেখে বলেন দেখি। এই সোহান সাহেব, পুলিশ প্রতিবেদন কাকে বলে, বলেন আপনার ভাষায় বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পুলিশ প্রতিবেদন হলো পুলিশ প্রাথমিক তথ্য পাওয়ার পর, তদন্ত শুরু করার পর যে রিপোর্টটা আদালতে উপস্থাপন করে, কোনো এই আসামিকে অব্যাহতি দিয়ে বা ফাইনাল রিপোর্ট দিয়ে চার্জশিট দিয়ে, আর নাহলে চূড়ান্ত রিপোর্ট যেটা আদালতে দেয়, সেটাই হলো স্যার এই পুলিশ প্রতিবেদন। পুলিশ প্রতিবেদনে আসামিকে অব্যাহতি চায়, আর নাহলে স্যার অভিযোগপত্র দাখিল করে। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, ভুলভাল মিলে মোটামুটি সঠিক। দেখেন, পুলিশ প্রতিবেদন আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, তাকেই এই রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন, পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো কি বলেন, পুলিশ রিপোর্ট। তো গতদিন এটা পড়ছি, আজকে আর এই জায়গায় না যাই, এই দুইটা না বাদ দিয়ে সরাসরি পুলিশ ডায়েরির অর্থে চলে আসি, আসেন। পুলিশ ডায়েরি অর্থ, পুলিশ ডায়েরির আর এক নাম কি বলেন তো? কেস ডায়েরি। ফৌজদারি কার্যবিধিতে পুলিশ ডায়েরির কোনো সংজ্ঞা প্রদান করা হয়নি, তবে ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশকে তদন্তের অগ্রগতির বিষয়ে ডায়েরি লেখার বিধান করা হয়েছে। পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, তদন্তকারী প্রত্যেক পুলিশ কর্মকর্তা, আন্ডারলাইন করবেন, কখন সংবাদটি তার নিকট পৌঁছালো, কখন তিনি উক্ত বিষয়টি তদন্ত শুরু করেছিল এবং শেষ করেছিল, যে স্থান বা স্থানগুলো পরিদর্শন করেছিল, এবং তার তদন্তের মাধ্যমে নির্ধারণ করা পরিস্থিতির একটি বিবৃতি দিয়ে প্রতিদিন তার তদন্তের অগ্রগতি একটি ডায়েরিতে বা দিনলিপিতে লিখবেন। মূল কথা হলো যে একজন তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার, যখন তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তখন উনি ওই মামলাটার তদন্তের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করছে, কার কার জবানবন্দি নিছে, কোন কোন জায়গায় গেছে, কি কি আলামত পাইছে, এই সব কিছু উল্লেখ থাকে যে জিনিসটাতে, সেটারই বলে কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি। সুতরাং ফৌজদারি কার্যবিধির 172 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লেখে তাই পুলিশ ডায়েরি নামে পরিচিত। এরপরে আমরা চলে আসি যে সকল বিষয়সমূহ পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হয়। যে সকল বিষয় পুলিশ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হবে তা ফৌজদারি কার্যবিধির 172 ধারায় উল্লেখ করা হয়েছে। 172 ধারা অনুযায়ী তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন ডায়েরিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে। কি কি দেখেন? তদন্তের অগ্রগতি, তথ্য প্রাপ্তির সময়, তদন্ত শুরু ও শেষের সময়, মানে কখন তিনি তদন্ত শুরু করলেন, কখন শেষ করলেন, যে সকল স্থান বা স্থানগুলো তিনি পরিদর্শন করেছেন, কোন কোন স্থান তিনি পরিদর্শন করেছেন, তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছে সেই সম্পর্কে একটা বিবৃতি। তো অভিযুক্ত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। একটু কথা বলে নেই যে আমরা কতদিন পড়ছি 161 দেখি বলেন, এই বিশ্বজিৎ সাহেব, 161-এ কে কার বিবৃতি নাই বলেন তো? কে নেয়? কেন আসামির বিবৃতি নিতে পারে না 161-এ? পারে, পারে। গোপন বিশ্বাস কি বলেন? 161-এ কি আসামির বিবৃতি নিতে পারে পুলিশ? আসামির বিবৃতি রেকর্ড করতে পারে কিনা 161-এ? পারে। আচ্ছা, বদরুজ্জামান সাহেব, আসামির বিবৃতি রেকর্ড করতে পারে 161-এ? বিশেষ অবস্থায় পারে না? রহিম সাহেব, 161-এ ঘটনা সম্পর্কে যারা জানে তার বিবৃতি রেকর্ড করতে পারে,
যদি কেউ কোনো বিবৃতি দিলে সে নিজেই দোষী সাব্যস্ত বা ফৌজদারি দায়ে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, এই ধরনের উত্তর তিনি দিবেন না। তার মানে 161-এ কখনো আসামির বিবৃতি রেকর্ড করা যায় না। তাহলে 161-এর যে কপি, এটা আসামি চাইলে দেখতে পারে। 164-এ আরিফ সাহেব বলেন কে কার বিবৃতি রেকর্ড করে? 164-এ গতকাল পড়ছি। পরে না এটা তো আপনার ম্যাজিস্ট্রেট পারে স্যার, ও ম্যাজিস্ট্রেট আসামি পক্ষও পারে, ওই পক্ষও পারে, কি পক্ষে? চাকরি পক্ষ। 164-এ ম্যাজিস্ট্রেট স্টেটমেন্টও রেকর্ড করতে পারে, কনফেশনও রেকর্ড করতে পারে। স্টেটমেন্ট কারে বলে? ঘটনা সম্পর্কে যারা জানে সেটা হলো স্টেটমেন্ট, আর আসামি যদি দোষ স্বীকার করে সেটা হলো কনফেশন। মানে 164-এ স্টেটমেন্টও পারে, কনফেশনও পারে। তাহলে 164-এর কপিও যে কেউ দেখতে পারে, 161-এর কপিও যে কেউ দেখতে পারে, কিন্তু পুলিশ ডায়েরি আসামি দেখার অধিকারী হবে না। আদালতের কাছে আবেদন করলেও আদালত দেখার নির্দেশ দিবেন না। দেখেন, তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়েরি তলবের জন্য একজন আসামি বা তার প্রতিনিধি আদালতে কোনো আবেদন করতে পারে না, এবং আদালত এমন ডায়েরি তলব করেছে শুধুমাত্র এই কারণে আসামি উক্ত ডায়েরি দেখার অধিকারী হবে না। পুলিশ ডায়েরি পুলিশ তার আন্ডারলাইন করবেন স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে, এটা বিবিআই। পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে, বা এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি তলব বা ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 161 এবং 145 ধারার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। এইটুকুর অর্থ কি? এইটুকুর অর্থ হলো যে পুলিশ ডায়েরি তো আসামি দেখার অধিকারী হবে না, কিন্তু যে পুলিশ কর্মকর্তা আদালতে বিবৃতি দিতে এসেছে, অনেক সময় সে সাক্ষ্য আইনের 159 ধারা অনুসারে সে স্মৃতি পুনর্জীবিত করতে পারে যে আমি তো 5 বছর আগে গোপালগঞ্জ থানার একটা মামলা তদন্ত করছিলাম, এই মামলায় কি তদন্ত করছি তা তো মনে নাই। তখন উনি কি দেখে? পুলিশ ডায়েরি দেখে উনি ওনার স্মৃতি পুনর্জীবিত করে। স্মৃতি পুনর্জীবিত করার যখন উনি করলো, তখন আসামি পক্ষের আইনজীবী কিন্তু ওই পুলিশ ডায়েরি দেখার অধিকারী হয়ে গেল, এবং ওই সম্পর্কে তারা জেরা করতে পারে সাক্ষ্য আইনের 145 আর 161, এবং পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে, মানে অসামঞ্জস্যতা, যে আপনি পুলিশ ডায়েরিতে লিখছেন এই কথা আর জেরায় বলতেছেন এই কথা। এই যে অসামঞ্জস্যতা, এটা আছে সাক্ষ্য আইনের 145 এবং সাক্ষ্য আইনের 161। বুঝতে পারছেন? যেরকম 161, এটাও তো পরস্পর বিরোধী যে অসামঞ্জস্য তথ্য প্রমাণ করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারা? 145। কত ধারায় বলছে? ফৌজদারির 162। 162। দেখেন, আচ্ছা, এখন আমরা চলে আসি ফৌজদারি আদালত কর্তৃক পুলিশ ডায়েরি তলব। ফৌজদারি আদালত তার নিকট বিচারাধীন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে, মানে ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। প্রথমত এখানে আমরা যখন প্রিলি পড়ছি, ওখানে একটা কথা বলা আছে, পুলিশ ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না, তবে এটা অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে আদালত দেখতে চাইতে পারে। এই ডায়েরি সাক্ষ্য হিসেবে নয়, বরং উক্ত মামলার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করে চেয়ে পাঠাতে পারে। তো তারপরে আমরা চলে আসি, দেখেন, সালাম মল্লিক বনাম রাষ্ট্র। এটা কি মামলা আরিফ সাহেব? সালাম মল্লিক বনাম রাষ্ট্র, 48 ডিএলআর 1996। আপনাদের ডিএলআর মনে থাকলে দিয়েন, না থাকলে সমস্যা নাই, উচ্চ আদালতের নজির দিয়েন। মামলায় বলা হয়েছে যে পুলিশ ডায়েরি পুলিশ প্রবিধান মতে একটি গোপনীয় দলিল। ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারার অধীন আদালত কেস ডায়েরি সাক্ষী হিসেবে ব্যবহার করার অধিকারী না, কিন্তু অনুসন্ধান বা বিচারের সাক্ষী হিসেবে না, সাক্ষ্য হিসেবে ব্যবহার করার অধিকারী না, কিন্তু অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। বুঝতে পারছেন? তো এই হলো আমাদের পুলিশ ডায়েরি সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পুলিশ ডায়েরি নিয়ে করতে পারেন, বা কেস ডায়েরি নিয়ে। স্যার স্যার একটা কোনটা? প্রশ্ন ছিল স্যার।
হ্যাঁ মিন্টু সাহেব নিচ্ছি, আগে অফলাইনে একজন প্রশ্ন করছে কোনটা। এ বিথিকা স্যার আমি জিজ্ঞেস করছি থামেন, উনি একটা প্রশ্ন করছেন শুনেন। সংবাদদাতা কি হবে? না কেস ডায়েরি যতটুকু পারেন দিবেন, যদি মনে না থাকে দেখবেন যে উচ্চ আদালতের নজিরে আছে, যা বিচারিক সিদ্ধান্তে আছে যে এটা, বুঝছেন। প্রথমত বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে হলে একটা কেস রেফারেন্সেরও দরকার নাই, কেস রেফারেন্স ছাড়াই আপনি পাশ করতে পারেন। বাট তারপরেও আমরা দুই এক জায়গা দুই একটা পড়তেছি আর কি। এই এজন্য এটাই। হ্যাঁ অনলাইনে বলেন, প্রশ্ন করেন। স্যার ওই যে পুলিশ আহ, পুলিশ কেস ডায়েরি তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে স্যার, এইখানে একটু স্যার বুঝতে পারলাম না বিষয়টা, জিরা করতে পারবে বা কে কি এইটা বললে এটা বুঝতে পারিনি স্যার, ওই যে একটু বললে পারে স্যার, খোলাসা হইতো স্যার। আচ্ছা অনলাইনে কেউ উনার প্রশ্ন উত্তর দিতে পারবেন? মিন্টু শেখ যে প্রশ্নটা করছে অনলাইনে কেউ উত্তর দিতে পারবেন? স্যার প্রশ্নটা আর একবার শুনলে উপকার হইতো স্যার। মানে আরেকবার পুলিশকে স্যার স্যার জি স্যার করো আরেকবার স্যার। করেন করেন, প্রশ্ন করেন আরেকবার। পুলিশ কেস ডায়েরি যে স্মৃতি যে পুনর্জীবিত করতে পারবে এটা স্যার মানে আমি উকিল আমি বলি জিরা স্যার করতে পারবে বা সেই জিনিসটা আমি বুঝিনি আর কি, এটা প্রশ্ন করলাম, মানে প্রশ্নটা বুঝিনি ওই জন্য স্মৃতি বাকি পুনর্জীবিত কখন করতে। বলে উত্তর করেন। জি স্যার লাকি বিশ্বাস উত্তর করেন, সাভার হ্যাঁ থেকে জি স্যার বলেন। স্যার ওখানে বলছে পুলিশ ডায়েরি হচ্ছে আসামিকে দেখানোর অধিকার হবে না, আসামিকে পুলিশ ডায়েরি দেখানো যাবে না, কিন্তু এই যে পুলিশ ডায়েরি হচ্ছে কি এই স্মৃতি, এই পুলিশ ডায়েরি হচ্ছে স্মৃতি পুনর্জীবিত করার জন্য সেটা ব্যবহার করা যেতে পারে, এটা বলতেছে। এটা তো উনিও বলছে, একটু উদাহরণ দিয়ে বোঝান কেমনে স্মৃতি পুনর্জীবিত করবে সেটা জানতে চাইছে। স্যার আমি বলবো স্যার। স্যার যা স্যার পুলিশ ডায়েরি হলো স্যার পুলিশ ব্যাখ্যা ডায়েরি হলো দিতে কিনা পুলিশের এখন কাছে আপনি তদন্ত তাকে দিতে হবে। সামগ্রিক ডায়েরি। ওটা করে নেন। এই স্যার শুনেন, উত্তর সঠিক। সবাই থামেন, সিরাজুল হক সাহেব উত্তর করেন, বলেন সবাই ওনার কথা শুনেন। জি স্যার। স্যার একটা কেস যখন ট্রায়ালে ওঠে আর যখন তদন্ত পর্যায়ে থাকে এটার একটা লম্বা ডিফারেন্স থাকে। তো যেই ব্যক্তি সাক্ষী হচ্ছে বা যিনি যার কাছ থেকে তদন্তর সময় যেসব জিনিসগুলো নিয়ে এসছে, তখন পুলিশ অফিসাররা যে তদন্ত করার সময় কোন তারিখে কোন সাক্ষী নিল, কোন আসামিকে আছে কখন আছে, কার কাছ থেকে কোন জবানবন্দি নিল, এইসব জিনিসগুলা এই সব ওই পুলিশ ডায়েরিতে লেখা থাকে। কিন্তু এই 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 পুলিশ ডায়েরিটা যখন কেসটা ট্রায়ালে ওঠে তখন তো ওই সবার যে যিনি সাক্ষী দিয়েছিলেন তার তো মনে থাকে না কি কি আলামত গ্রহণ করেছিলেন বা ওখানে কি কি বিষয় ছিল, সেই সব জিনিসগুলো হয়তো তার মনে নাও থাকতে পারে। তো তখন এই আদালতের অনুমতি ক্রমে পুলিশ ডায়েরি উনি দেখতে পারে না আসামি পক্ষ, কিন্তু আসামি পক্ষের উকিল এটা দেখতে পারেন। সেইভাবে ওই যাতে ওই আগের পূর্বের ঘটনা যাতে স্মৃতিতে আনতে পারেন, সেই সব জিনিসগুলো সেই সেই প্রাসঙ্গিক প্রশ্নগুলো যাতে করতে পারেন, সেই জন্য তাদেরকে এই পুলিশ ডায়েরিকে দেখার সুযোগ দেওয়া হয় স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য। আচ্ছা স্মৃতি পুনর্জীবিত যদি সে নিজে করে, যদি পুলিশ অফিসার এসে ওই ডায়েরি দেখে তাহলে স্মৃতি পুনর্জীবিত করতে পারবে। আর উনি যদি নিজে স্মৃতি পুনর্জীবিত না করে তাহলে কিন্তু আসামি পক্ষের আইনজীবী জেরা করতে পারবে না। অর্থাৎ স্মৃতি পুনর্জীবিত করার সুযোগটা আগে পুলিশের নিতে হবে। তিনি যদি ওইটা দেখে অনুমান মানে কোনো কিছু মনে করে তাহলে আসামি পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখে জেরা করার অধিকারী, না হলে কিন্তু অধিকারী হবে না। নয় বুঝছেন? অর্থাৎ জি স্যার। আর মিন্টু ভাই সহজ ভাষায় হলো জি ভাই। পুলিশ তার ডায়েরি অর্থাৎ তদন্তের অগ্রগতি সম্পন্ন ডায়েরি দেখে যদি ধরেন ডগে উঠছে সাক্ষী দেওয়ার জন্য, সেই জি সময় যদি সে তার ডায়েরি দেখে ধরেন কোনো কিছু প্রশ্ন করলো, জেরা মানে সাক্ষীর বিষয়ে তাকে জেরা করা হলো, জি জেরা করলে বা প্রশ্ন করলে সে তার ডায়েরি দেখে উত্তর দিল, জি তখন সেই ডায়েরিটা দেখার অধিকারী হবে আসামির আইনজীবী।
আর যদি উনি না দেখে প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেয়, ধরেন ওনাকে প্রশ্ন করা হলো, উনি ডায়েরি দেখলো না, তখন ওনাকে ওই ডায়েরির এই তথ্য কই পেলো বা ডায়েরিতে লিখছে কিনা এইসব বিষয়ে জেরা করতে পারবে না। যদি উনি ডায়েরিটা ব্যবহার করে মানে এজলাসে ওঠার পরে, তাহলেই শুধু ওনাকে ডায়েরি বিষয়ে জেরা করতে পারবে। তখন এই বিষয়টাই হলো মূল কথা, তাছাড়া আর এখানে অত কথা আপনার মনে রাখার প্রয়োজন নাই। অর্থাৎ আচ্ছা, ধন্যবাদ। সাক্ষী জজের সামনে যদি আপনার ডায়েরিটা দেখে তাহলেই শুধু ডায়েরির বিষয়ে জেরা হবে, তাছাড়া হবে না। আচ্ছা, ধন্যবাদ। এই থ্যাংক ইউ। আমাদের নামাজের বিরতি, আমরা শুরু করব 7টা 5-এ। এতক্ষণ যে যে চা খাবেন, বিস্কুট খাবেন, যা যা খান, নামাজ শেষে 7টা 5-এ শুরু করবো এক্সাক্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বিরতির পর আমরা ক্লাস শুরু করি। দেখেন, আমরা এখন যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 10-এর খ। 10-এর খ, ওই ফৌজদারি আদালতের এখতিয়ার বা অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে আলোচনা করুন। মানে অনুসন্ধান ও বিচার, একটা ফৌজদারি মামলার বিচার কোন জায়গায় আদালতে হবে? অপরাধটা এক জায়গায় ঘটছে সেই জায়গা হবে, না আসামির বাড়ি কোন জায়গায় সেই জায়গা হবে, না বাদীর বাড়ি কোন জায়গায় সেই জায়গা হবে? এই যে যে বিষয়টা, এটা আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 199 ধারা পর্যন্ত। তো তার আগে আমি একটু আপনাদের মনে করাই দিই যে দেওয়ানি আদালতের এখতিয়ারে আমরা মোটামুটি ভাগ করছিলাম 3 ভাগে: বিষয়বস্তুগত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার। তার মধ্যে বিষয়বস্তুগত এখতিয়ার আছে বা সাধারণ এখতিয়ার বা সাবজেক্টিভ জুরিসডিকশন, এটা আছে 9 ধারায়, যে সম্পত্তির অধিকার, পদের অধিকার, মনে আছে কিনা? আর আর্থিক এখতিয়ারে আবার আমরা ভাগ করছিলাম 2 ভাগে, একটা হলো আদি এখতিয়ার আর একটা হচ্ছে আপিল এখতিয়ার। আর্থিক এখতিয়ার সম্পর্কে বলছে আমার প্রথমে হলো দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি আদালত তার যে আর্থিক এখতিয়ারের যে সীমা তার মধ্যে থেকে বিচার কার্য সম্পাদন করবে। এছাড়া 15 ধারায় বলেছিল দেওয়ানি কার্যবিধির যে প্রতিটি দেওয়ানি আদালত তার বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হবে। এটা হলো দেওয়ানি কার্যবিধির 6 আর 15। তো এছাড়া সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় বলেছে যে সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ, সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার 25 লাখ। অপরদিকে সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায় বলেছে জেলা জজ এবং আপনার যুগ্ম জেলা জজ এনাদের 2 জনের আর্থিক এখতিয়ার অসীম। আর আপিল এখতিয়ারের ক্ষেত্রে যদি বলি, সিভিল কোর্টস অ্যাক্টের 21 ধারায় বলেছে যে জেলা যুগ্ম জেলা জজ 5 কোটি টাকা পর্যন্ত যদি কোনো মামলার রায় ডিক্রি দেয় তাহলে আপিল করতে হবে জেলা জজের কাছে, আর 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্টে। এটা হলো দেওয়ানির সাধারণ এখতিয়ার বললাম বা বিষয়বস্তু এখতিয়ার বললাম, আর্থিক এখতিয়ার বললাম। দেওয়ানির যে আঞ্চলিক এখতিয়ার, এটা আলোচনা করছে 16, 17, 18, 19, 20। তো তার মধ্যে 16, 17, 18 হলো স্থাবর সম্পত্তি, 19 হলো অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ প্লাস ব্যক্তির ক্ষতিপূরণ, আর 20 হলো অন্যান্য। এখন 16 ধারায় কিন্তু অস্থাবর সম্পত্তির মামলার আঞ্চলিক এখতিয়ার আছে। 16 ধারায় নরমালি বলেছে যে বিষয়বস্তু যে জায়গায় মামলা সেই জায়গায়, তবে কথা আছে যদি রিডিমশন এন্ড ফরক্লোজারের মামলা হয় তাহলে যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় অথবা যে জায়গায় বিষয়বস্তু অবস্থিত সেই জায়গায় মামলা করা যাবে, এটাও 16 ধারা। আবার অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার যদি হয় সেটাও 16 ধারা, ওই অস্থাবর সম্পত্তিটা যেখানে মামলা সেই জায়গায়। আবার স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণও যদি হয় সেটাও 16 ধারা, স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গায়। 17 ধারায় বলছে যে স্থাবর সম্পত্তি যদি একাধিক জায়গায় হয়, নিশ্চিত হয়, গোপালগঞ্জেও আছে আবার বাগেরহাটেও আছে, তাহলে 2 জায়গার যে কোনো এক জায়গায় মামলা হবে, এটা হলো 17। 18 ধারায় বলছে যে স্থাবর সম্পত্তি যদি অনিশ্চিত হয়, কোথায় আছে বোঝা যাচ্ছে না, তাহলে 18। 19 ধারায় বলছে ব্যক্তির ক্ষতিপূরণ, ব্যক্তির ক্ষতিপূরণ ধরেন মানহানির মামলা, বস্তুর ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, তাহলে সেই ক্ষেত্রে আপনার মোবাইল কেউ আছাড় দিয়ে ভেঙে ফেলেছে, আপনার গাড়ির কেউ কাজ ভেঙে ফেলেছে, এটা হলো অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হবে 19 ধারায়। তো এই অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণটা এটা মনে রাখতে হবে যে যে জায়গায় আপনার অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হলো যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে অথবা মামলার বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানে, মানে মামলার সরি যে জায়গায় ঘটনা ঘটছে বিবাদী যে জায়গায় বাস করে বা ব্যবসা করে সেই জায়গায়, এটা হলো 19 ধারা। আর 20 ধারায় বলছে অন্যান্য মামলার ক্ষেত্রে 20 ধারা। তো এই যে আমরা মোটামুটি আপনাদের একটু মনে করাই দিলাম এই সবগুলা বিধান যে প্রযোজ্য, এটা হলো আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে। এখন ফৌজদারি মামলাটা কোথায় হবে?
খুন করছে যে জায়গায় সেই জায়গায়, চুক্তি ভঙ্গ করছে যে জায়গায় সেই জায়গায়, নাকি আসামিরা যে জায়গায় বাস করে সেই জায়গায়। তো এই যে বিধিবিধান ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা আলোচনা করছে 177 থেকে 189। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন পড়া শুরু করি। যে ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত অনুসন্ধান বা বিচার স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তা নির্ধারণের পদ্ধতি হলো এই সকল ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে আমার মতে যে প্রশ্নটা আসতে পারে, এই সামগ্রিক আলোচনার চেয়ে বিচার বা অনুসন্ধানের যে পদ্ধতি আলোচনা করুন বা ধারা সমালোচনা করুন, এগুলার চেয়ে পার্টিকুলারলি একটা প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, যে একটা ফ্যাক্ট দিয়ে দিল, এটা এই মামলাটা কোথায় হবে আলোচনা করুন। তো এই জন্য আমাদের মোটামুটি সবগুলাই জানতে হবে। দেখেন, তো বিচার এবং অনুসন্ধানের সাধারণ স্থান 177 ধারায় বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে আন্ডারলাইন করেন অপরাধ সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। এটার অর্থ হলো যে জেলায় বা যে জায়গায় অপরাধ হয়েছে সেই জায়গায় মামলাটা হবে। ঘটনাটা যদি মুন্সিগঞ্জে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে মামলাটা কোথায় হবে? মুন্সিগঞ্জে। যে জায়গায় অপরাধ হয়েছে মামলা সেই জায়গায়। এটা বলছে ফৌজদারি কার্যবিধির 177 ধারা। দেখেন, ক কে ঢাকায় খুন করে, করিম খুন করছে খবির রে, কোথায়? ঢাকায়। তো এই জায়গায় করিমের বাড়ি কোন জায়গা, খবিরের বাড়ি কোন জায়গা, এগুলো অপ্রাসঙ্গিক। দেখবো যে অপরাধটা সংঘটিত হয়েছে কোথায়। 177 ধারার বিধান অনুসারে করিমের বিচার হবে ঢাকার ফৌজদারি আদালতে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় বাদী বিবাদীর বাড়ি কি? অপ্রাসঙ্গিক। আচ্ছা, তারপরে আমরা চলে আসি বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা। দেখেন একটু পড়ি। আগের যে উদাহরণটা আমরা পড়লাম, যে ঘটনাটা ঘটছে ঢাকায়, তাহলে মামলা কোথায়? ঢাকায়। এই জায়গায় কি গাজীপুরে মামলা করার সুযোগ আছে? নাই, কারণ যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায় মামলার বিচার হবে। কিন্তু যদি এরকম কোনো পরিস্থিতির উদ্ভব হয় যে ঢাকায় ওই মামলার বিচার করা যাচ্ছে না, যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ঢাকায় ওই মামলার বিচার করা যাচ্ছে না, তাহলে সরকার নির্দেশ দিলে অন্য কোনো কোথাও আদালতেও বিচার হতে পারে। এটাও বলেছে 178। এই যে দেখেন, 178 ধারার বিধান অনুসারে এক ফৌজদারি আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত অপরাধের বিচার সরকার নির্দেশ দিলে অন্য ফৌজদারি আদালতে অনুষ্ঠিত হতে পারে। তাহলে এই জায়গায় নির্দেশটা কে দিচ্ছে? সরকার। আর ওই মামলাটা দায়ের যোগ্য ছিল কয় জায়গায়? এক জায়গায়। তো উদাহরণ যদি আমরা পড়ি, ক কে ঢাকাতে খুন করে, 177 ধারার বিধান অনুসারে ক্ষয়ের খুনের জন্য কয়ের বিচার ঢাকাতে হবে। কিন্তু কোনো কারণে যদি ঢাকাতে কয়ের বিচার না করা যায়, তবে সরকার নির্দেশ দিলে অন্য যে কোনো আদালতে কে হত্যার জন্য কয়ের বিচার হতে পারে। তবে আদেশটা কার দিতে হবে? সরকারের। তাহলে আমরা বলতে পারি যে 178 ধারার যে বিধান, এটা শুধুমাত্র কোন ধারার বিধানের ক্ষেত্রে প্রযোজ্য? 177-এর। 177-এর। আর 177-এর মামলাটা দায়েরযোগ্য ছিল কয় জায়গায়? এক জায়গায়। আচ্ছা, তারপরে চলে আসি। দেখেন, এগুলা খুব বেশি কঠিন না, আপনি নিজের ভাষায় মনে রাখবেন। যে জায়গায় ঘটনা ঘটছে মামলা সেই জায়গায় 77, যে জায়গায় ঘটনা ঘটছে মামলা সেই জায়গায় যদি অন্য কোনো জায়গায় স্থানান্তর করার দরকার হয়, নির্দেশ দিবে কে? সরকার। যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বা যেখানে পরিণাম দেখা দিয়েছে, 77-এ বলেছিল যে অপরাধ যে জায়গায় সংঘটিত হয়েছে মামলা সে জায়গায়, আর 79-তে বলতেছে যে অপরাধ যে জায়গায় ঘটছে পরিণাম বা ফলাফল যে জায়গা দেখা দিচ্ছে সেই জায়গায়। উদাহরণস্বরূপ, যে একজন মারামারি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া একজনের গুরুতর আহত করছে, এখন তারে ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে নিছে। ঢাকা মেডিকেল হসপিটালে ধরেন সে মারা গেছে, বা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 20 দিন থাকার পর সে সুস্থ হয়েছে। তাহলে ঘটনাটা ঘটছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আর পরিণাম বা ফলাফল দিছে ঢাকায়। তাহলে মামলা ব্রাহ্মণবাড়িয়াও হতে পারে অথবা ঢাকাতেও হতে পারে। পরিণাম বা ফলাফল যদি এরকম হয় যে ধরেন গোপালগঞ্জে মারামারি হয়েছে, তাহলে প্রথমে নিছিল খুলনা মেডিকেল কলেজে 5 দিন ছিল, এরপরে পাঠাইছে ঢাকা মেডিকেল কলেজে, ঢাকায় 5 দিন থাকার পর মারা গেছে বা সুস্থ হয়েছে, যে কোনো একটা কিছু হোক। তাইলে ঘটনা ঘটছে গোপালগঞ্জ, পরিণাম একবার দেখা দিছে খুলনা, তারপরে দেখা দিছে কোথায়? ঢাকায়। তাহলে মামলা কোথায়? 3 জায়গার যে কোনো
এক জায়গায়। এটাই হলো আপনার 179। এই যে পড়ি দেখেন, বললাই তাতে এই নাই ডাক তাহলে তো কোনো ব্যাপার না। 179 ধারায় বলা হয়েছে অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংগঠিত হয় সেই আদালত অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণামের নিচে একটু লেখেন ফলাফল, পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। উদাহরণ পড়ি দেখেন, ক খকে খুলনায় গুরুতর জখম করে, ক ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যায়। ক এর বিচার খুলনা অথবা ঢাকা হতে পারে। কত ধারায় বলেন? 179। উদাহরণ 2 দেখেন, এই উদাহরণ থেকে সরাসরি প্রশ্ন আসবে। গোপালগঞ্জ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে করিমকে জখমের ভয় দেখানো হলো, তার জখমের ভয় দেখানো হয়েছে গোপালগঞ্জ আদালতে। এইভাবে ধনাপাড়া নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যে ব্যক্তি তাকে ভয় রেখেছিল তাকে সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করলো। এখন আপনারা অদ্ভুত প্রশ্ন করেন, এই পরীক্ষা একদিন প্রশ্ন দিছিলাম, তো একজন বলতে যে গোপালগঞ্জ আর ঘোনাপাড়া কি একই আদালত কিনা। আপনারা গোপালগঞ্জ এই জন্য জানেন ঘোনাপাড়া গোপালগঞ্জের ভিতরে, কিন্তু অন্যান্য লোকরা কি জানে যে ঘোনাপাড়া কিসের ভিতরে? তাহলে আপনি এই জায়গায় মনে রাখবেন গোপালগঞ্জ একটা আদালত, ঘোনাপাড়া একটা আদালত, মানে দুইটা আদালত। আচ্ছা, তাহলে ভয় দেখাইছে গোপালগঞ্জে আর সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করছে কোথায়? ঘোনাপাড়া। এই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধের বিচার, বলপূর্বক গ্রহণের আরেকটা নাম হলো চাঁদাবাজি, ইংরেজিতে বলে এক্সটর্শন। বলপূর্বক গ্রহণের অপরাধের বিচার ও অনুসন্ধান করা যেতে পারে গোপালগঞ্জ বা ঘোনাপাড়া নামক আদালতে। এর অর্থ হলো যে আপনার ভয় দেখাইছে ব্রাহ্মণবাড়িয়া আর আপনার সহায় সম্পত্তি চাঁদাবাজি করে নিয়ে নিচে, ধরেন ঢাকাতে, ঢাকা অফিস আছে, তাহলে ভয় দেখাইছে ব্রাহ্মণবাড়িয়া আর সম্পত্তি নিয়ে নিচে ঢাকা থেকে, মামলা হবে কোথায়? দুই জায়গার যে কোনো এক জায়গায়। উদাহরণ 3-এ আসি। আরিফ চুয়াডাঙ্গা নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে জখম প্রাপ্ত হয়, মানে আরিফ সাহেবকে গুরুতর জখম করেছে চুয়াডাঙ্গা। জখমের প্রথম 10 দিন আরিফ ওয়াই নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে। ওয়াই ধরলাম আমরা মেহেরপুরই ধরি, তো ওনারে জখম করছে কোথায়? চুয়াডাঙ্গা। আর এরপরে 10 দিন ছিল মেহেরপুরে, ওয়াই সমান সমান ধরি মেহেরপুরে। পরবর্তী 10 দিনের অধিক সময় জামালপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বাস করে, তাহলে তারে জখম করছে চুয়াডাঙ্গা, 10 দিন ছিল মেহেরপুর, তারপরে 10 দিন কোথায় ছিল? জামালপুর। এবং ওয়াই ও জেড নামক আদালতের স্থানীয় সীমানার মধ্যে তার স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয়। ওয়াই ও জেড মানে ওয়াই সমান সমান আমরা ধরছিলাম মেহেরপুর আর জেড সমান সমান জামালপুর, এবং ওই দুই এলাকায় সে তার স্বাভাবিক কাজকর্ম করতে ব্যর্থ হয়েছে, মানে পরিণাম বা ফলাফল দেখা দিছে। একে আরিফকে গুরুতর জখম করা অপরাধের অনুসন্ধান ও বিচার হতে পারে চুয়াডাঙ্গা, মেহেরপুর মানে ওয়াই সমান সমান আমরা ধরছিলাম মেহেরপুর অথবা জামালপুর আদালতের যে কোনো একটিতে। বুঝেন কিনা? এই 3টা উদাহরণ মনে রাখবেন, 3টাই কত ধারার? 179। এরপরে আমরা চলে আসি চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার। চুরি, এই দীপিকা আপনি বলেন তো চুরি করে কেমনে? কেমনে করে চুপি চুপি বলেন, বলেন। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধুভাবে একটু হলেও স্থানান্তর করে সেটাকে বলে চুরি। তাহলে আমাদের এই 181 ধারায় বলছে যে চুরি যে জায়গায় করে আর চোরাই মাল যে জায়গায় পাওয়া যায় যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। আবার অপহরণ যে জায়গায় করে, অপহরণকৃত ব্যক্তির যে জায়গায় পাওয়া যায় যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। অসাধুভাবে আত্মসাৎ যে জায়গায় করে, আত্মসাৎকৃত সম্পত্তি যে জায়গায় পাওয়া যায়, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে বাদীর বাড়ি কোন জায়গা, বিবাদীর বাড়ি কোন জায়গায়, এটা
অপ্রাসঙ্গিক, দেখতে হবে অপরাধটা ঘটছে কোন জায়গায়। 181 ধারা অনুসারে আপনার এই সাবসেকশন মনে না রাখলে সমস্যা নাই, মনে রাখবেন ধারা 181 ধারা অনুসারে অপরাধজনক আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে বা সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে, আন্ডারলাইন করেন, গ্রহণ করেছে বা রেখেছে বা অপরাধটি সংগঠন করেছে। আমি একটা উদাহরণ দেই, শুনেন। ধরেন প্রাণ আরএফএল এর একজন কর্মচারী, তো তিনি একজন ধরেন অফিসার, তা উনি খাতা কলমে ওই জিনিসটা আত্মসাৎ করছে। অফিস প্রাণ আরএফএল এর ধরেন প্রধান অফিস ঢাকা, উনি চাকরি করে ঢাকা, আর প্রাণ আরএফএল এর পণ্যগুলো উনি নিয়েছে ধরেন ফরিদপুরের যে ওনাদের যে গোডাউন ছিল সেখান থেকে, নেওয়ার পরে ওই জিনিসগুলো রেখেছে মাদারীপুর। তাহলে পরবর্তীতে যখন ধরা পড়ছে যে ওই অফিসার আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গ করেছে, মামলাটা কোথায় হবে? মূল অপরাধটা করছে ঢাকায়, ঢাকায় হতে পারে। সম্পত্তি গ্রহণ করছে ফরিদপুর থেকে, ফরিদপুরে হতে পারে। আর রাখছিল কোথায়? মাদারীপুর, মাদারীপুরেও হতে পারে। তারপরে দেখেন 181 ধারা অনুসারে চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বা যেখানে চোরাই মাল রেখেছে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায়। আচ্ছা, 181 ধারা অনুসারে আন্ডারলাইন করেন মনুষ্য অপহরণ। মনুষ্য অপহরণ মানে হলো একজনের জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া নাকি, বা তার সম্মতি ছাড়া আরেক জায়গায় নিয়ে যাওয়া, কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। আমরা 359, 60, 61, 62 এগুলাতে পড়বো দণ্ডবিধি, বাট আপাতত এতটুকু মনে রাখতেছি। নাবালক ব্যক্তির সম্মতি ছাড়া বা সম্মতি সহ নিয়ে গেলে সেটা ওই কিডন্যাপিং অ্যাবডাকশন হয়, বা প্রাপ্তবয়স্ক ব্যক্তির জোরপূর্বক নিয়ে গেছে এটাও কিডন্যাপিং অ্যাবডাকশন হয়। আর কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশনের যে সূক্ষ্ম পার্থক্য এটা দণ্ডবিধি পড়লে আমরা ইনশাআল্লাহ ওই মুহূর্তে আলোচনা করব। তো মনুষ্য অপহরণের অপরাধের অনুসন্ধান বা বিচার হবে সেই আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটিকে অভিযুক্ত ব্যক্তি অপহরণ করেছে বা জোরপূর্বক হরণ করেছে বা আটক রাখা হয়েছিল। এই আরিফ সাহেবরে যদি গোপালগঞ্জ থেকে তুলে নিয়ে যায় আর আরিফ সাহেবরে যদি উদ্ধার করা হয় খাগড়াছড়ি থেকে, তাহলে মামলা হবে কোথায়? খাগড়াছড়ি অথবা গোপালগঞ্জ। বুঝতে পারছেন? এই সবগুলো বলছে কত ধারায়? 181। তাহলে আপনার 181 উপধারাগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট 181 মনে রাখলেই হবে। আমরা 182-তে চলি। যে জায়গা থেকে উদ্ধার করছে ওই জায়গা উদ্ধার করবে যেখান থেকে সেখানে। জি জি, দেখেন। স্যার আর আপনার প্রশ্নের উত্তর আরো আসতেছে। হ্যাঁ বলেন। স্যার এই চুরি অপরাধজনক সম্পত্তি আত্মসাতের মধ্যে অপহরণ আসলে অপহরণ কি আলাদা সাবসেকশনে আসছে? এটা কি প্রশ্ন করেন? নাই 181 মানে আপনারা যদি বলে যে আরিফ সাহেব আপনার তো ছেলে আছে আবার মেয়ে হলো কেন? সব প্রাকৃতিক নিয়ম। তো চুরি একটা অপরাধ, চুরির কথা বলছে এক উপধারায়, আর মনুষ্য অপহরণের কথা বলছে আর এক উপধারায়। অপহরণ মানে তো অপহরণ মানে কি দেখেন এই কথা বলেন না, দেখেন আপনি যে প্রশ্ন করবেন আমার কাছে উত্তর আছে এবং উত্তর কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে দেব। বুঝতে পারছেন? দেখেন স্যার আচ্ছা, একটা প্রশ্ন করবো স্যার। বলেন বলেন, করেন পেয়াল করেন। স্যার 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 ওই যে ধরেন মনুষ্য অপহরণটা করলো স্যার, করে ধরেন স্যার হ্যাঁ। গোপালগঞ্জ থেকে করে খুলনায় মনে করেন 10 দিন রাখলো, 10 দিন রাখার পরে যশোরে নিয়ে মনে করেন রাখছে, উদ্ধার হয়েছে যশোর থেকে, তাহলে কি স্যার গোপালগঞ্জ খুলনা যশোর 3 জায়গায় হইতে পারে? করছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 182 ধারা লাগবে। দেখেন ওই আমাদের ব্রিটিশ কোন লোকরে খালি খালি বলে না যে একটু দুষ্ট বুদ্ধির যে একটু ই করে, আমরা লোকালি বলি যে হলো ব্রিটিশ। তো ব্রিটিশরা সবকিছু আপনার বিধান করে রেখে গেছে। আপনাদের প্রশ্ন হচ্ছে যে 10 দিন এক জায়গায় রাখলো 10 দিন আর এক জায়গায় রাখলো, তার মানে অপরাধটা চলমান ছিল। আর কোন অপরাধ যদি চলমান থাকে তাহলে তার উত্তর আছে 182-তে। দেখেন ফৌজদারি কার্যবিধির 182 ধারা অনুযায়ী যখন একটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে, ধরেন যদি এরকম হয় যে আরিফ সাহেব এই ক্লাসের মধ্যে
অযাচিত প্রশ্ন করে, যার দরকার নাই। এখন খানলো একাডেমি যারা অনলাইনে ক্লাস করে এরা বিরক্ত। এরা যদি আরিফ সাহেব রে অপহরণ করে এবং এক একজন 10 দিন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় রাখছে, তাহলে কোন এলাকায় সংগঠিত হয়েছে এটা যদি অনিশ্চিত হয়, যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। আচ্ছা, তারপরে দেখেন বিশেষ করে যে বিষয়গুলো ঢাকা শহরে হয়, ঢাকা শহরের থানাগুলো মানে পাশাপাশি, তো অনেক সময় ওই একজনের মোবাইল ছিনতাই হয়েছে, সে এই থানায় গেলে বলে যে অমুক থানায় যাও, এটা অমুক থানার এলাকার মধ্যে, অমুক থানায় গেলে বলে অমুক থানায় যাও, তার মোটামুটি ঘুরতে ঘুরতেই দুনিয়া জীবনটা শেষ হয়ে যায়। বাট এক্ষেত্রে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে, সমস্যা নাই। পিয়াল আপনার উত্তরের জায়গায় দেখেন, যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায়, বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংগঠিত হয়। আংশিক এক জায়গায়, আপনি ধরেন অপহরণ করছেন এই জায়গা, অমুক জায়গায় আরেকজনকে 10 দিন রাখছেন, এটাও তো অপরাধ চলমান আছে বা আংশিক এক জায়গায় হচ্ছে, যে কোনো জায়গায় হতে পারে। যে ক্ষেত্রে অপরাধটি যে দেখেন চলমান থাকে, এটা উত্তর। অপরাধটা কি থাকে? চলমান থাকে। চলমান থাকে, তারে যে আমি অপহরণ করে তারে যে আটক রাখছি, এটা তো অপরাধটা চলমান আছে এবং একের অধিক এলাকায় সংগঠিত হতে থাকে, বা যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংগঠিত কতিপয় কার্যের সমষ্টি। ধরেন সবাই মিলে ওই বোমা বর্ষণ করে করছে 64 জেলায়, একটা বিশেষ সংগঠন তারা 64 জেলায় বোমা বিস্ফোরণ করছে, তাহলে এটা কতিপয় কার্যের কি বলেন? সমষ্টি। তাহলে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটির অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালতে হতে পারে। তাহলে 182 মানে হলো যে অপরাধটা চলমান আছে, অপরাধটা অনিশ্চিত আছে, আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গায়, আর একটা হলো আপনার মানে কতিপয় কার্যের সমষ্টি। উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণ। একদল ডাকাত যশোর থেকে কক্সবাজারগামী ট্রেনে উঠে ডাকাতি শুরু করে। এখন আপনারা প্রশ্ন করবেন কি, আসল জিনিস নিয়ে বুঝেন না, অন্য জিনিস নিয়ে টানাটানি, বলবেন যে স্যার যশোরের তো কক্সবাজারের ট্রেন নাই, এটা বলবেন না? হ্যাঁ, দেখেন একদল ডাকাত যশোর থেকে কক্সবাজারগামী ট্রেনে ডাকাতি শুরু করে এবং কক্সবাজারে এসে পুলিশ কর্তৃক ধৃত হয়। ট্রেনটি যতগুলো জেলার মধ্যে দিয়ে ভ্রমণ করেছে সেই সকল জেলার যে কোনো একটিতে ডাকাতির অপরাধের বিচার হতে পারে। যতগুলা জেলার উপর দিয়ে ট্রেনটা গেছে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। 182। আচ্ছা, এই কারো কোনো প্রশ্ন থাকলে করেন, অনলাইন অফলাইন প্রশ্ন থাকলে করেন। ভাই চলে আসি, দেখেন যে জেলায় বিচার হবে সেই ব্যাপারে গোল্ডেন সন্দেহ থাকলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে। 185, এটা অনেকটা 178 ধারার মতো। যখন 2 বা ততোধিক আদালতে মামলাটা দায়েরযোগ্য ছিল, যে কোনো এক জায়গায় দায়ের হইছে, তখন কোন জায়গায় বা যে কোনো এক জায়গায় ধরেন দায়ের হইছে বা সিদ্ধান্ত মানে দায়ের হওয়ার পরেই তো সন্দেহ দেখা দেয় যে মামলাটা আসলে অমুক জায়গায় হওয়া উচিত ছিল, এরকম কোন যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে কোন জায়গায় বিচার হবে এটা সিদ্ধান্ত দিবে হাইকোর্ট। আর যখন মামলাটা এক জায়গায় দায়েরযোগ্য ছিল, এক জায়গায় দায়ের করছে, তাহলে সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় বিচার হতে পারে। বুঝছেন? এটা হলো 178। সরকার নির্দেশ দেয় 178 এবং ওই মামলাটা এক জায়গায় দায়েরযোগ্য ছিল 177 অনুসারে। আর যখন মামলাটা 179, 181, 182 অনুসারে মামলাটা 2 বা ততোধিক জায়গায় দায়েরযোগ্য ছিল, তাহলে যদি কোনো সন্দেহ দেখা যায় যে বিচার কোথায় হবে, তাহলে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে 115 ধারা অনুসারে হাইকোর্ট ডিভিশন। বুঝছেন? দেখেন 185 ধারা অনুসারে 2 বা ততোধিক আদালতের কোনটিতে কোন অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এরূপ কোন প্রশ্ন দেখা দিলে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে হাইকোর্ট বিভাগ। উদাহরণ দেখেন, করিম খায়রুনকে খুলনাতে গুরুতর জখম করে এবং খায়রুন ঢাকায় একটি হাসপাতালে মারা যায়। যদি খায়রুনের হত্যার বিচার খুলনা নাকি ঢাকাতে হবে এমন প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে এই বিষয়ে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় বিচার অনুষ্ঠিত হবে। বুঝতে পারছেন? আনোয়ারুল হক সাহেব বলেন তো, এই জায়গায় 108, এই উদাহরণটা 178 কখন হতো? 178 কেমন হতো? কনভার্ট করেন এই উদাহরণটা।
কিভাবে এই উদাহরণটা তাহলে কি হতো বলেন? ঘটনা ঘটছে খুলনায় গুরুতর জখম করতে খুলনায় মারা গেছে, তাহলে এই মামলার বিচার অন্য জায়গায় করা যেত যদি নির্দেশ দিবে কে? সরকার। আচ্ছা, এখন যারা একটু বেশি পারেন তাদের মাথায় আবার অন্য প্রশ্ন আসতেছে, স্যার এক জায়গায় যদি ঘটনা ঘটে তাহলে হাইকোর্টও তো নির্দেশ দিতে পারে। হাইকোর্ট নির্দেশ দিতে পারে, সেটা হলো 526 ধারায়। 526 ধারায় মানে গোপালগঞ্জের মামলার বিচার অন্য যে কোনো জায়গায় বিচারের নির্দেশ দিতে পারে হাইকোর্ট বিভাগ 526 ধারায়। মামলা স্থানান্তর প্রত্যাহার ওই মুহূর্তেও তখন গিয়ে পড়বো। বাট আপাতত মনে রাখেন, এক জায়গায় দায়েরযোগ্য হলে নির্দেশ দিবে সরকার 178, আর একাধিক জায়গায় দায়েরযোগ্য হলে নির্দেশ দিবে হাইকোর্ট বিভাগ 185। বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধে দায়, একটু ব্র্যাকেটে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। ব্র্যাকেটে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক অতিরাষ্ট্রিক মানে বোঝেন? অতি একটা উপসর্গ। অতিরাষ্ট্রিক মানে হলো রাষ্ট্রের বাইরে। আরিফ সাহেব অতি পাজি মানে কি? পাজির বাইরে মানে পাজির পরিমাণ বেশি। আচ্ছা, অতিবৃষ্টি মানে কি? অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দেওয়ানি দণ্ডবিধির 4 ধারা একই। এই জায়গায় ফৌজদারি কার্যবিধির 188 ধারা, দেওয়ানি কার্যবিধির দণ্ডবিধির 4 ধারা হুবহু এক, যেখানে বলছে যে বাংলাদেশি কোনো নাগরিক যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে তাহলে তার বিচার বাংলাদেশি আইনে করা যাবে। ধরেন দেলোয়ার সাহেব উনি সৌদি আরবে গেছে, সৌদি আরবে গিয়ে উনি সৌদি আরবে একজনকে হত্যা করছে, তাহলে হত্যা করার পরে সৌদি আরবে থেকে উনি যদি কোনো কারণে বাংলাদেশে চলে আসে তাহলে বাংলাদেশে উনার বিচার করা যাবে, কারণ দেলোয়ার একজন কোন দেশের নাগরিক? বাংলাদেশি। এখন আমার দিনেশ প্রশ্ন করতো যে স্যার বাংলাদেশে আসলে ওর বিরুদ্ধে অভিযোগ করবে কিনা? এটা হলো দিনেশের প্রশ্ন, যে বাংলাদেশে আসলে ওই দেলোয়ারের বিরুদ্ধে মামলা করবে কে? আচ্ছা ধন্যবাদ। দেলোয়ারের বিরুদ্ধে মামলা কেউ যদি না করে পুলিশ বাদী হয়ে করবে। বুঝতে পারছেন? যদি পুলিশ জানতে পারে যে দেলোয়ার অমুক জায়গায় একটা অপরাধ করছে। আচ্ছা, সাক্ষী দেবেন আপনারা? দেখেন, তাহলে বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ হয় তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে, এটা শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। অপরদিকে 188 ধারা বা 4 ধারা দণ্ডবিধির 4 ধারা যে দ্বিতীয় অংশ, এটা হলো বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ। বাংলাদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ধরে নিতে হবে ওটা একখণ্ড বাংলাদেশ। ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে যে দেশের নাগরিকই হোক না কেন, সে যদি একটা অপরাধ করে, যে অপরাধটা বাংলাদেশি আইন অনুসারে অপরাধ, তাহলে তার বিচার বাংলাদেশে করা যাবে। ধরেন বাংলাদেশ বিমান আছে দুবাইয়ের আকাশে, বাংলাদেশ বিমানের মধ্যে ভারতীয় একজন নাগরিক পাকিস্তানের একজন নাগরিককে হত্যা করছে, তাহলে ওই ভারতীয় নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে কিনা বলেন? যাবে। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 188 ধারায়। কারণ অপরাধটা ঘটেছে কোথায়? বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনারা তো অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন করেন, অপ্রাসঙ্গিক না মানে আইন আসলে জানার শেষ নাই। এখন এই প্রশ্ন কেউ করলেন না, আমি করে দিই, যে বললেন যে স্যার দেলোয়ারের সাজা যদি সৌদি আরবে একবার হয়ে আসে তাহলে বাংলাদেশে আর একবার হবে কিনা, এই প্রশ্ন মনে উঠছে না? আচ্ছা, পীঠিকা বলে দিছে রেস জুডিকাটা। আচ্ছা, বিষয়টা রেস জুডিকাটা না, এই জন্য আপনার পড়তে হবে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। প্রাইভেট ইন্টারন্যাশনাল লর বিষয়বস্তু এটা। আপাতত এই উত্তর উজ্জ্বল থাকলো। দেখেন ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয় নিয়ে আলোচনা করেছে। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা
বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় এমন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে। এক নম্বরে দেখেন, যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে, মানে বাংলাদেশি নাগরিক অপরাধ করেছে কোথায়? বাংলাদেশের বাইরে। অপরদিকে যখন কোনো ব্যক্তি সে বাংলাদেশি বা বিদেশি নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান তা যেখানেই থাকুক না কেন কোনো অপরাধ করে। বুঝতে পারছেন? তো আরিফ সাহেব কোনো প্রশ্ন আছে? বলেন। বিমানটা যদি ইন্ডিয়ান আলাদা লিজ নেয় বা ইন্ডিয়ান আলাদা না ভাই নাই, আপনার প্রশ্ন আমি করে দিই। আপনি বলতে পারতেন স্যার যদি ট্রেনের ভিতর করে হবে। ধন্যবাদ। আমার 188 দ্বারা প্রযোজ্য বাংলাদেশি নিবন্ধিত জাহাজ আর উড়োজাহাজ। এখন ট্রেনের ভিতর প্রযোজ্য হবে কিনা এটা বিচারক নির্ধারণ করবেন। এটা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস এর বিষয়, আইনের ব্যাখ্যা। উনি এটা কি ব্যাখ্যা করবে এটা অপ্রাসঙ্গিক, আমাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নাই। তো আমরা অনুসন্ধান বা বিচারের স্থান নিয়ে আপনাদের কোনো অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে করেন। কয় মার্কের প্রশ্ন হইতে পারে আল্লাহ জানে, প্রশ্নকর্তা জানে। আমার সব পড়ে যাইতে হবে। অনেক সময় দেখবেন পরীক্ষার হলে যেটা বর্তমানে হয় যে আমরা তো দণ্ডবিধি এখনো পড়ি নাই, দণ্ডবিধিতে প্রায়ই আসে জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রমের বিধানসমূহ আলোচনা করুন। তাহলে সাধারণ ব্যতিক্রমের এই প্রশ্নের উত্তর থাকে 10 মার্ক, মানে মার্ক থাকে 10, কিন্তু উত্তর লিখতে হয় 76 থেকে 106। এখন আপনি যখন লেখা শুরু করেন মজা পান যে আমি তো পারতেছি, কি বাদ দেবো কি লিখবো, কিন্তু প্রশ্নের মার্ক মাত্র 10। লিখতে লিখতে দেখা গেল যে অনেকেই হয়েছে যে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওই প্রশ্নের উত্তর লিখতে শেষ। তো এরকম আপনাকে টুক দিবে পরীক্ষক। অনেক সময় প্রশ্নের উত্তর ছোট মার্ক বেশি, অনেক সময় প্রশ্নের উত্তর বেশি মার্ক কম। এখন কি করবেন ওই মুহূর্তে আপনার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা কোনো প্রশ্ন আছে অনলাইনে? বলেন। অনলাইনে যদি প্রশ্ন না থাকে একজন 177 থেকে 188 পর্যন্ত বলেন। অনলাইনে কে বলতে চান? 2-4 কথা শেষ করবেন। কে বলতে চান? স্যার 177 ধরে বলছে কি যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে স্যার সেইখানেই বিচার, অপরাধটার বিচার হবে আর কি স্যার। আর 178 ধরে এসে বলতেছে যে স্যার ধরেন একটা মামলা স্যার ওই যে ধরেন ঢাকাতে আর কি অপরাধটা সংঘটিত হয়েছে, এখন এই বিচারটা কি অ্যাকচুয়ালি মানে স্যার ওই ঢাকার আদালতে হবে না খুলনার আদালতে হবে স্যার? মানে এইটা নিয়ে একটা মনে করেন যে ঝামেলা চলতেছে। তখন মনে করেন যে ওই আপনার সরকার নির্দেশ দিলে স্যার অন্য একটা ফৌজদারি আদালত হইতে পারে স্যার। এরপরে যদি আসি স্যার হচ্ছে হলো 179 দ্বারা স্যার এইখানে বলতেছে যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে পরিণামটা দেখা দিচ্ছে স্যার ধরেন অন্য আদালত, অর্থাৎ গোপালগঞ্জ মারামারি হয়েছে, ওরে খুলনায় রেফার করছে, খুলনায় মারা গেছে স্যার। তাহলে এই গোপালগঞ্জ মামলাটা হইতে পারে স্যার খুলনাতে হইতে পারে। আর 181 দ্বারা স্পেসিফিক কিছু জিনিসের কথা বলছে, ধরেন চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, মনুষ্যহরণ, অপহরণ, এই বিষয়গুলো স্যার যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে স্যার অথবা যেখানে এই সম্পত্তি বা মালামাল রাখা হয়েছে স্যার এই দুইটা জায়গার একটা জায়গায় মামলাটা হইতে পারে। আর স্যার 182 বলতেছে স্যার যখন ঘটনার ওই যে অপরাধটার অনিশ্চিত, ওই যে আমরা তখন যেটা বুঝাইলেন আর কি, যে স্যার ধরেন যশোর থেকে মারামারি শুরু হয়েছে, এটা মোটামুটি কক্সবাজার যাওয়ার সময় যেই যেই এরিয়া গুলো গাজীপুর টাজীপুর মোটামুটি স্যার ক্রস করছে, যে কোনো জায়গায় হইতে পারে স্যার। আর এরপরে 185 স্যার যে জেলায় বিচার হবে এটা নিয়ে যদি সন্দেহ হয়, যে ধরেন গোপালগঞ্জে অপরাধটা হয়েছে খুলনায় ওরা রেফার করছে, এখন স্যার এটা নিয়ে সন্দেহ হচ্ছে অ্যাকচুয়ালি কি খুলনায় ঝামেলা হয়েছে না গোপালগঞ্জে স্যার, সেই ক্ষেত্রে স্যার এই 182 ধারাটা আসবে স্যার। 185 স্যার। আর 188 স্যার এই যে বাংলাদেশের বাইরে কোনো অপরাধের দায় স্যার, এটা সম্পর্কে 188 আর স্যার ওই দণ্ডবিধির 4 স্যার একই কথা বলছে যে বাংলাদেশের একজন নাগরিক সে বাংলাদেশের বাইরে যেন সৌদি আরবে একটা অপরাধ করছে, সে যখন বাংলাদেশে আসবে
তার বাংলাদেশে বসে বিচার করা যাবে। সেকেন্ড পোর্শনে যে বলতেছে স্যার বাংলাদেশে কোনো জাহাজ বা বিমান, এটা বাংলা মানে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, যদি ওইটার মধ্যে কোনো ধরনের অপরাধ করে, তাহলে স্যার ওইটার বিচার বাংলাদেশে বসে করা যাবে স্যার। বিয়াল, দেখেন আপনাদের অনলাইনে একজন প্রশ্ন করছে 185 ধারা আর একবার বলতে বলছে। এই হাবিব সাহেব 185 ধারা বলেন, ওনারে বুঝান। 185 ধারাটা মূলত স্যার এই যে আহ দুই দুই আদালতে কোন আদালতে মামলাটা হবে সেটা নিয়ে যখন প্রশ্ন উঠবে সেক্ষেত্রে এটা সিদ্ধান্ত দিবে হাইকোর্ট। একটা উদাহরণ দিয়ে বুঝান। উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে আপনার এটা উদাহরণটা মূলত ইয়ার মতনই হয়, 182 মতনই হয় যে একটা রানিং কোনো ঘটনা ঘটছে, আর একটা চলমান গাড়িতে একটা ঘটনা ঘটছে, গুলি করতে করতে তারা করছে আসামিরা। তো তারাটা শুরু হয়েছে এক জায়গা থেকে, এক আদালতের এখতিয়ার থেকে, গুলি করতে করতে গেছে কোনো আদালতের জায়গায় এসে গাড়িতে টক্কর দিছে, কোনো আদালতের এখতিয়ারের মধ্যে যা সে ওই জায়গায় তাকে গুলি করছে, একটু আহত হয়েছে। তো এই এই বিষয়টা নিয়ে ডাউট তৈরি হয়েছে, যে কোনো একটা আদালতে মামলা করছে, এখন বলতেছে যে না এই আদালতে এই মামলাটা হবে না, পার্শ্ববর্তী আদালত আদালতের এখতিয়ার যেটা আছে সেখানে মামলা হবে। এরকম যদি প্রশ্ন উত্থাপিত হয় তখনই হাইকোর্ট এটাতে হস্তক্ষেপ করবে এবং এটা সিদ্ধান্তটা হাইকোর্ট দেবে। এটাই বলছে 185 ধারাতে। ধন্যবাদ হাবিব সাহেব, ধন্যবাদ। দেখেন আমরা আজকে শেষ প্রশ্নটা পড়ে ফেলি। 11 নম্বর প্রশ্নটা দেখেন। এই ঘড়ি রাখেন, চুপ করে পড়েন, অটোতে যাইয়েন, এত সব জিনিস একসাথে হয় না। অপরাধ আমলে আনা, টেকিং কগনিজেন্স বা বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন? 2022 সালে এই প্রশ্নটা এসেছিল এবং প্রশ্নে এসেছিল যে বিচারার্থে, অপরাধ বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন। তো বিচারার্থে গ্রহণ বলতে সবাই লিখছে 241 ক থেকে 250, যেহেতু যে বিচারার্থে গ্রহণ, কিন্তু ইংরেজি অংশে বলা আছে টেকিং কগনিজেন্স, মানে কগনিজেন্স কখন নাই। এখন কগনিজেন্স এর বাংলা তো আমরা সব জায়গায় পড়ে আসছি কি আমলে নেওয়া, কিন্তু আমলে নেওয়ার আরেকটা প্রতিশব্দ হলো বিচারার্থে গ্রহণ। তো যদি আপনাকে বলে বিচার পদ্ধতি, তাহলে কিন্তু হয় 241 থেকে 250, কিন্তু যদি বলে অপরাধ বিচারার্থে গ্রহণ বা আমলে নেওয়া, তাহলে কত দ্বারা? 190। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, অপরাধ আমলে নেওয়া, টেকিং কগনিজেন্স বা বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে নেওয়ার পদ্ধতিগুলো কি কি, মানে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিতে হলে তিনি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন, এই বিষয়ে আলোচনা করতে বলেছে। তো তার আগে আসেন আমরা উত্তর করা শুরু করি। মানে তার আগে, উত্তর পড়ার আগে আমি একটু বুঝাইনি যে অপরাধ আমলে নেওয়া আসলে কাকে বলে। অপরাধ আমলে নেওয়ার কোন সংজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধির কোনো জায়গায় দেওয়া হয় নাই। অপরাধ আমলে নেওয়া মানে হলো যে প্রাইমা ফেসি কেস আছে, প্রাইমা ফেসি কেস কোথায় পড়ছি বলেন তো? দৃষ্টত প্রমাণ নাকি, বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে আপনি যখন কোন নালিশি মামলা বা কোনো পুলিশ রিপোর্ট যখন ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়, ম্যাজিস্ট্রেট যদি প্রাথমিকভাবে মনে করে যে না এই ঘটনা ঘটতে পারে, আসলেই এই স্বামী ওয়াইফের কাছে যৌতুক চাইছে বা আসলেই অমুক অমুক রে আঘাত করছে, প্রাথমিকভাবে যদি মনে হয়, সত্যতা মনে হয়, তাহলে তিনি এটা আমলে নেবেন। আমলে নেয় 190 ধারায়। আর আমলে নেওয়া মানেই হলো সমন অথবা ওয়ারেন্ট। বুঝতে পারছেন? তাহলে আমলে নেওয়ার সাথে সংশ্লিষ্টতা আছে কার? সমন অথবা ওয়ারেন্ট। এখন 190 ধারায় আমলে নেয়, 190 ধারায় আমলে নেয় আবার 3টি উৎসের উপরে ভিত্তি করে। আমলে নেওয়া মানেই ওয়ারেন্ট দিবে বা সমন দিবে 204 ধারা, হয় ওয়ারেন্ট না হলে সমন। তাহলে আমলে নেওয়া বলতে আমরা এটা বুঝতে পারি যে আপনি আম কিনতে গেছেন, এখন আম কিনতে গিয়ে আমের চেহারা দেখে, হলুদ বা সুবাস আছে এটা দেখে মনে হয়েছে যে না, আপনার মনে ধরছে যে না এটা ভালো আম হতে পারে, এটাই হলো প্রাইমা ফেসি কেস। বা এই ক্ষেত্রে আপনি কেনার সিদ্ধান্ত নিলেন, এই যে কেনার সিদ্ধান্ত নিলেন, এটাই হলো কি বলে আমলে নেওয়া। আচ্ছা, আর যখন মনে হয়েছে যে না এটা এটা ভালো না, কয়েক দোকান ঘুরতেছেন, তাহলে কিন্তু এখন আমলে নেন নাই। আচ্ছা, তো অপরাধ আমলে নেওয়া অর্থ দেখি দেখেন। টেকিং কগনিজেন্স এর কোনো ব্যাখ্যা আইনে না থাকলেও
উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা এর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কগনিজেন্স শব্দের অর্থ ঘটনা সম্পর্কে অবহিত হওয়া এবং বিচারিকভাবে গোচরে নেওয়া। আদালত বা ট্রাইব্যুনাল অপরাধীর বিষয় নয়, বরং অপরাধের বিষয়টি আমলে গ্রহণ করে, অপরাধীর না, অপরাধের বিষয়। আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নালিশ বা পুলিশ প্রতিবেদনে বর্ণিত অপরাধের বিষয়ে তার বিচারিক মন প্রয়োগ করা মাত্রই, বিচারিক মন প্রয়োগ করা মাত্রই যে কগনিজেন্স বা বিচারার্থে আমলে নেওয়া হয়েছে, মানে বিচারিক মন প্রয়োগ করা মানেই হলো যে আমলে নিছে বা বিচারার্থে গ্রহণ করা হয়েছে। বিচারার্থে গ্রহণ করা মানে এই না যে বিচার শুরু হয়ে গেছে। বিচার শুরু হয় কখন? চার্জ গঠনের পরে, যখন আদালত অভিযোগ সম্পর্কে অবহিত হয় এবং নালিশ বা পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্যের উপর মনোনিবেশ করে এবং আনিত অভিযোগ প্রমাণিত হবে অথবা একটি অপরাধ প্রমাণিত হবে মর্মে সন্তুষ্ট হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন বলা হয় যে আদালত উক্ত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছে। ফৌজদারি কার্যবিধি আর 190 ধারায় অপরাধ আমলে গ্রহণ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি গ্রহণের পর 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করলে ম্যাজিস্ট্রেট 190 ধারায় কোনো অপরাধ আমলে নিয়েছে বলে গণ্য হবে। তাহলে আমলে নেওয়া বলতে আরিফ সাহেব কি বুঝায়? হ্যাঁ, তারই তো দিছি, বলেন। আমলে নেওয়া আছে যে ডাইরেক্ট হিট করা। ডাইরেক্ট হিট করা মানে ডাইরেক্ট হিট করা মানে স্যার ওই দেখা যাচ্ছে আমি কিন্তু আমরা জানতে পারি না Direct hit হ্যাঁ। উনি ওনার সিদ্ধান্ত দিয়ে চিন্তা করলেন যে এই মামলাটা, এই মহিলা যে মামলা করতেছে যৌতুক মামলা, হ্যাঁ, এই মামলাটা আসলে চেহারা কান্নাকাটি দেখে মানে চেহারা দেখে মহিলার বিচারক যেটা মনে হচ্ছে, মানে এটা দেখার পর চিন্তা করবে না এটা আসলে মামলাটা নেওয়া যায়, অর্থাৎ উনি সঙ্গে সঙ্গে ওটা 190 ধারা নিতে পারে, অপরাধ নিতে পারে। আর যদি মনে হয়েছে না চেহারা দিয়ে মনে আছে একটা তদন্ত দেওয়ার দরকার, অনুসন্ধান দরকার, তদন্তের আমলে নেওয়া হলো না, অনুসন্ধানের পরে যদি ধন্যবাদ। দেখেন, আচ্ছা এখন আমরা শুনেন ভাই, প্রশ্ন কিভাবে লিখতে হয়। এখানে জাস্ট বলছে আমলে নেওয়া কি, কিন্তু এখানে কিন্তু বলে নাই কে কে আমলে নিতে পারে, বাট এইটুকু আপনার দিতে হবে কে কে আমলে নিতে পারে। একটু দেখে দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি 190 ধারায় বর্ণনা করা হয়েছে। এই ধারার বিধান অনুযায়ী নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কেউ পারে। ক্ষমতাপ্রাপ্ত অন্য কেউ মানে কি? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যখন তারে কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া হবে। তো রুবেল বলেন তো যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলেই কি অপরাধ আমলে নিতে পারে? পারবে যদি তার বিশেষ ক্ষমতা দেওয়া হয়, বাট ক্ষমতা না দিলে কিন্তু পারবে না। আচ্ছা, এছাড়া তারা 190-4 অনুযায়ী সরকার আন্ডারলাইন করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে। মানে সরকার যদি মনে করে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে। উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ 190 ধারায় আন্ডারলাইন করবেন 3টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। কয়টি উৎস? 3টি উৎস। এই 3টা উৎস আমরা একটু পড়ি, দেখেন। নালিশের ভিত্তিতে 190 ক, পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 খ। আপনারা পরীক্ষায় 190 ক ধারা শব্দটা লিখেন, শুধু 190 ক লিখেন না। অনেকে শুধু ওই ব্র্যাকেটে 31 থেকে 34 ব্র্যাকেট শেষ, ধারা না কি কিছু লেখেন না, এরকম যেন না হয়। তথ্য, নিজস্ব জ্ঞান বা সন্দেহবশত কোনো তথ্য পেলে 190 ক। উপযুক্ত 3টি উৎসের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অনুসরণ করে অপরাধ আমলে নিবে তা আইনে সরাসরি বলা নেই, তবে ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। তো আপনি এই 3টার একটু ব্যাখ্যা দিবেন। প্রথমে আমরা চলে আসি যে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। অপরাধ সংগঠনকারী ঘটনাসমূহ উল্লেখ করে দাখিলকৃত নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো, আন্ডারলাইন করবেন, ফৌজদারি কার্যবিধি 200 ধারার অধীন অভিযোগ দায়েরকারীর জবানবন্দি গ্রহণ করা। এটা আমরা জানি যে আমলে নেওয়ার আগের যে স্তর, নালিশি মামলা হলেই তার শপথপূর্বক জবানবন্দি নেবে কত ধারায়? 200 ধারায়। এছাড়া নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করারও নির্দেশ দিতে পারে। বাট নালিশি দরখাস্ত বলেন বা নারাজি দরখাস্ত বলেন আমলে নিবে কততে? 190 ক।
এরপরে চলে আসি পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190 খ ধারায় ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সমাপ্ত করে চার্জশিট প্রদান করলে উক্ত চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। আমরা তো নর্মালি জানি যে চার্জশিট দিলে মানে হচ্ছে বিচারের সুপারিশ করতে, আর চূড়ান্ত প্রতিবেদন দিলে মানে হলো তাকে অব্যাহতির সুপারিশ করতে। এখন ম্যাজিস্ট্রেট একটা জিনিস মনে রাখবেন, চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট হোক, দুইটাই তো পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দিলে ওয়েদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট কিন্তু আমলে নিতে পারে, ওনার কিন্তু আমলে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, তাতে সেটা যদি ফাইনাল রিপোর্টও হয়ে থাকে। কিন্তু যেহেতু পুলিশ চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। যেমন আমলে নিয়ে থাকে চার্জশিটের ভিত্তিতে, বাধ্যকর না, বাট পুলিশ রিপোর্ট বাধ্যতামূলক না। তার মানে উনি চার্জশিট যেরকম গ্রহণ করতে পারে, ফাইনাল রিপোর্টও গ্রহণ করতে পারে। এই যে পরের লাইনটা আন্ডারলাইন করেন, বিবিআই আব্দুল সালাম বনাম রাষ্ট্র, আব্দুল সালাম বনাম রাষ্ট্র 36 DLR AD 58 মামলায় বলা হয়েছে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক দাখিলকৃত নথিতে অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসলো যে ফাইনাল রিপোর্ট দিলে ম্যাজিস্ট্রেট কি অপরাধ আমলে নিতে পারবে কিনা, বলেন পারবে? পারবে। উচ্চ আদালতের নজির এটা মনে থাকে যেন, কি বলেন? আব্দুল সালাম বনাম রাষ্ট্র। এটা আমরা প্রিলিতে বহুবার পড়ছি। তারপরে দেখেন, অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারা 190 গ ধারা অনুসারে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান, আন্ডারলাইন করেন, নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত কোনো তথ্য পেলে অপরাধ আমলে নিতে পারে। মানে ওনার কাছে কেউ নালিশ করেন, উনি সুমোটো আমলে নিছে, সুমোটো মানে হলো স্বপ্রণোদিত হয়ে, সেটা 190 কত 1 ক। এবং এটা আমাদের এই জায়গা পড়া লাগবে না, বাট আপনাদের মনে আছে কিনা, যদি ম্যাজিস্ট্রেট নিজে আমলে নেয় তাহলে 191 ধারায় আসামিরে বলবে যে তোমার বিরুদ্ধে আমি আমলে নিছি, তুমি ইচ্ছা করলে এই মামলা আমার কাছ থেকে স্থানান্তর করতে পারো, অবশ্যই সাক্ষ্য গ্রহণের পূর্বে। আজকের শেষ অংশটুকু একটু দেখেন যে দায়রা আদালত কর্তৃক আমলে নেওয়ার পদ্ধতি। দায়রা আদালত কি অপরাধ আমলে নিতে পারে কিনা? প্রিলিতে বহুবার পড়ছি দায়রা আদালত আমলে নিতে পারে, বাট অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, মানে সরাসরি আমলে নিতে পারে না। উনি ম্যাজিস্ট্রেটের কাছে আসে, ম্যাজিস্ট্রেট পাঠায় উনার কাছে, তারপরে উনি আমলে নেয়। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে হবে, ঠিক করে নেন, অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। সুতরাং আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নিতে পারে কিনা প্রশ্ন আসে। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নিতে পারে না। হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র 34 DLR AD এই মামলায় বলা হয়েছে যে আদি আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না, বা আপনি বলে দিবেন উচ্চ আদালতের নজিরে আছে যে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। আচ্ছা, একটু শেষ করে দিই এই জায়গায়, এই প্রশ্নটুকু থার্ড ব্র্যাকেটের যে অংশটুকু, এটা আপনার মূল প্রশ্নের অংশ না, এটা আপনার জানতে হবে। নরমালি একটা জিনিস খেয়াল করেন, লোকাস স্ট্যান্ডি মানে জানেন, রাইট টু সু, মানে যার মামলা করার অধিকার আছে। সাধারণত ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, মানে এই জায়গা যদি একটা ধরেন একটা হত্যাকাণ্ড হয়েছে, এখন ওই যে মারা গেছে তার মাতা পিতা ভাই বোনকেই যে মামলা করতে হবে এমন কোনো কথা নাই। ঘটনা সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে, বা যে কোনো ব্যক্তি নালিশি মামলা দায়ের করতে পারে। তবে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বা আমলে নেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কিছু বিশেষ বিধিবিধান আছে, এটা আলোচনা করছে 195 থেকে 199, যে কিছু কিছু বিশেষ মামলা আছে, এই মামলাগুলো ওই ব্যক্তিকেই করতে হবে, উনি ছাড়া যদি অন্য কেউ করে তাহলে আমলে নেওয়া হবে না। এটা হলো ব্যতিক্রম, আমলে নেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম। যেমন প্রথমে আমি যদি বলি 195 ধারা, 195 ধারায় বলছে ওই যে আমরা পড়ছি 144, 145 এগুলা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়?
188 ধারা। এই 188 ধারার মামলাটা কোনো সাধারণ ব্যক্তি করলে হবে না, এই সরকারি কর্মকর্তা মানে ম্যাজিস্ট্রেট সাহেবকেই দায়ের করতে হবে, বুঝছেন? তারপরে পুলিশ 160 ধারায় সমন দিছে, সে আসে নাই, তো তার বিরুদ্ধে মামলা হবে 174 ধারায়। এই 174 ধারার মামলাটা ওই পুলিশ কর্মকর্তাকে বাদী হয়ে দায়ের করতে হবে, অন্য কেউ করলে হবে না। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলেছে যে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনকালে যদি কোনো মামলা সরকারি কর্মকর্তার উদ্ভব হয়, তাহলে ওই মামলা ওই সরকারি কর্মকর্তাকেই করতে হবে, অন্য কেউ করলে কিন্তু আদালত আমলে নিবে না। আবার ধরেন কেউ একটা মামলার বিচার চলাকালে আদালতে মিথ্যা সাক্ষী দিচ্ছেন বা জাল দলিল দেখাইছেন, তাহলে ওই মিথ্যা সাক্ষ্যদানের মামলা বা ওই জাল দলিলের মামলা যে আদালতে ঘটনাটা ঘটছে সেই আদালতকেই দায়ের করতে হবে, অন্য কোনো পক্ষ বা কোনো উকিল সাহেব বাদী হয়ে মামলা করলে হবে না। এই কথাগুলোই বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। একটু পড়ি দেখেন, দণ্ডবিধির 172 থেকে 188 ধারার অপরাধ অর্থাৎ সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে কোনো অপরাধ সংঘটিত হলে সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধটি আমলে নিবে না। কোনো আদালতের কার্যক্রমে দণ্ডবিধির এই যে 193 মানে হলো মিথ্যা সাক্ষ্যদান, 94 তাই, 211 আছে ওই যে মিথ্যা মামলা দায়ের করলে মিথ্যা এজাহার, 288 আছে আদালত অবমাননা, 463 471 আছে জালিয়াতি। এই সকল অপরাধের ক্ষেত্রে উক্ত আদালত বা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। তার মানে আমরা জানলাম 195 ধারায় বলছে যে সরকারি কর্মকর্তাকেই মামলাটা দায়ের করতে হবে। 196 দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইত্যাদি অপরাধের ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের আদেশে তর্কিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। রাষ্ট্রদ্রোহিতার মামলা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি আপনি গিয়ে দায়ের করলে আমলে নিবে না, এটা আমলে নেবে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়েছে এমন কোন ব্যক্তি, বুঝতে পারছেন? 197 ধারা, বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোন মামলার ক্ষেত্রে সরকারের অনুমতি ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। শুনেন, 195-তে বাদী হচ্ছে হলো সরকারি কর্মকর্তা, আর 197-তে বাদী হচ্ছে সাধারণ ব্যক্তি, বাট বিবাদী হচ্ছে সরকারি কর্মকর্তা। এই ক্ষেত্রে আমলে সরকার নিতে পারে, বাট অনুমতি লাগবে কার? মানে আদালত আমলে নিতে পারে, অনুমতি লাগবে সরকারের। 198 দেখেন, বলতেন চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গ বলতে এই জায়গা বোঝাইছে ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, ওই 406 বা সামনে আরো আছে মানহানি 500 ধারা, দিগামিতা 494 ধারা। এই সকল ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির অপরাধ ছাড়া আমলে নেওয়া হবে না। একজনের ওয়াইফ যদি তার স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে করে, তাহলে ওই ওয়াইফের বিরুদ্ধে পাড়া প্রতিবেশী মামলা করলে হবে না, করা লাগবে কার? স্বামীকেই, সংক্ষুব্ধ ব্যক্তিকে। এটা বলছে 198। সর্বশেষ ধারা দেখেন 199, যে দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 497 ও 498। 497 ধারা আছে ব্যভিচার, অ্যাডাল্ট্রি। 498-তে আছে বিবাহিত নারীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া। ব্যভিচার বা বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন উক্ত নারীর স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত মহিলার তত্ত্বাবধানকারী অভিযোগ ব্যতীত আমলে নেওয়া হবে না। তাহলে যদি অপরাধ আমলে নেওয়া বলে নরমালি 190, 193, আর বিশেষ বিধিবিধান বললে কত? 195 থেকে 199। মাহমুদুল বলেন, কি প্রশ্ন আছে? স্যার আমার প্রশ্ন হলো স্যার, যে নালিশের ভিত্তিতে আমলে নেওয়া এই জায়গাটা স্যার, লাস্ট লাইনটা, নারাজি পিটিশন স্যার গ্রহণ করে 190-এর ক ধারায় যে অভিযোগ মানে আমলে নিচ্ছে নারাজি পিটিশনটা, এই ক্ষেত্রে কি স্যার 200 ধারার বিধান প্রতিপালন করা কি ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্য? জি, বাধ্য। ও, না এটা নিয়ে একটু একজনের সাথে একটা কথা প্রশ্ন ধরছিল, তো এই জন্য আর কি জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা, পল্লব বিশ্বাস বলেন। স্যার এখানে আমলে বলতে কি চার্জ বোঝাচ্ছে নাকি মামলা? কি না, এটা একটু কনফিউজ স্যার। ভালোভাবে বলছি, আপনি কি ক্লাস করছেন? জি স্যার, করতেছি তো স্যার। আমলে নেওয়া বলতে চার্জ না, চার্জ হয় অনেক পরে গিয়ে। চার্জ গঠন চার্জ মানে মানেও কি স্যার, চার্জ বলতেও কি স্যার আমলে আসে না? ওইটার মানে ই আসে কি, মানে ট্রান্সলেশন চার্জ? অভিযোগ, চার্জ মানে অভিযোগ। আমলের বিচারার্থে গ্রহণ, আমলে নেওয়া, এটার বলে কগনিজেন্স। 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 আর শুধু চার্জ মানে হলো অভিযোগ।
অভিযোগ আমলে নেওয়া। হ্যাঁ, অভিযোগটাই তো আমলে নেয়, আর চার্জ গঠন হয় অনেক পরে। চার্জ গঠন পড়বো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ। আমলে বলতে আর কি স্যার কনফিউজ হয়ে গেছি জি স্যার। আমি কোর্টে স্যার যান, কোর্টে যান। জি স্যার কোর্টে স্যার যাইতে ওই আমি জন্য বলি আমি স্যার একটা কথা, কোর্টে গেলে তো কনফিউজ হওয়ার কোনো কথাই নাই। না না স্যার নালিশি কনফিউজ আমি এখানে নালিশি মামলা বুঝতে দায়ের করতে, নালিশি মামলা 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি সমন অথবা ওয়ারেন্ট দেয়, এটা হলো আমলে নেওয়া। অথবা স্যার। সিআর মামলার ক্ষেত্রে যখন চার্জশিট আসছে, চার্জশিট পর্যালোচনা করার পর যদি মনে হয় যে সত্য, তাহলে আমলে নেওয়া। জি স্যার। বুঝলেন? এমনি স্যার চার্জ গঠন রে এটা স্যার তাহলে ট্রান্সলেশনে কি আসছে বাংলায় এটা আর কি? ভাই চার্জ গঠন তো অভিযোগ গঠন, চার্জ গঠন তো মামলা বদলি হবে, বিচার আদালতে যাবে, চার্জ শুনানি হবে, মানে তারপরে অভিযোগ জি স্যার বুঝতে পারছি, আমার এই যে অভিযোগ গঠন রে আমি কনফিউজ করে ফেলেছিলাম স্যার, থ্যাংক ইউ। অভিযোগ গঠন আর চার্জ গঠন এক জিনিস, আর আমলে নেওয়া টেকিং কগনিজেন্স এক জিনিস। জি স্যার জি ঠিক আছে। আরো পল্লব আগামীকাল ভাই। হবেন। আর কারো প্রশ্ন আছে? ওটা আটকাই দেন, ওটা আটকাই দেন। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।